একটা হচ্ছে প্যাপসমিয়ার কালেকশন। এগুলো কি করতে হবে? এগুলো প্র্যাকটিস করতে হবে, লিখে পরীক্ষায় আসবে। প্যাপসমিয়ার কালেকশন সবাই শুনে নাও, প্যাপসমিয়ার কালেকশন এটা দেখাতে বলবে। প্যাপসমিয়ার কালেকশন, পিএপি, ফোলিস ক্যাথিটার ইনসারশন বা এমনি ক্যাথিটারও দিয়ে দিতে পারে, সিম্পল ক্যাথিটার, প্রায় দুটো একই। এটা তোমায় দেখাতে বলবে। অ্যাবডোমিনাল গ্রিপ, যেটা তোমায় দেখাতে বলবে 3 নম্বর। PPICD insertion. What is PPICD? Postpartum ICD insertion. PPICD insertion এর সঙ্গে তোমার ইন্টারভাল ICD অনেক সময় দিয়ে দিতে পারে। আমাদের এখানে আছে যখন মানে এমনি যাদের প্রেগনেন্সি ছাড়া মানে নর্মাল অবস্থায় মানে ICD insertion। আচ্ছা, কন্ট্রোল কর্টেক্সন দেখানো হয়েছে। কন্ট্রোল কর্টেক্সন এখানে ওই বাচ্চাটাকে ঢুকিয়ে দেখাতে হবে। আর হচ্ছে এপিসোডমি গিভেন এন্ড রিপিয়ার। এই কটাকে আমরা মোটামুটি ভেবেছি, আরো 2-4টা হয়তো ঢুকবে। এখন দেখো এই জিনিসগুলো যেগুলো হবে সেগুলোর মধ্যে তোমাকে পুরোপুরি একদম তো বলা যাবে না, তাহলে এপিসোডমি বলতে গেলে এখন পুরো বলতে হবে। এগুলো মেইনলি যেটা হয় যে এপিসোডমি, একটা ধরনের পেশেন্টের এপিসোডমি যেমন এখানে আছে, এইগুলো দিয়ে দেওয়া হলো, সঙ্গে কি দেওয়া হলো, এপিসোডমি সিজার দিয়ে দেওয়া হলো, 3-4টে ইনস্ট্রুমেন্ট রাখা হলো, তোমাকে এপিসোডমি সিজারটা খুঁজে বার করতে হবে। বা শুধু সেটটা দেওয়া রয়েছে, একটা মানে স্মল জেটাল দেওয়া থাকবে, একটা কলস দেওয়া থাকবে, এগুলো দেওয়া থাকবে। তোমাকে বলা হবে এখানে একটা কাগজে হয়তো লেখা থাকবে give the episiotomy incision and show the procedures of episiotomy. তারপরে যদি রিপেয়ারে থাকে তাহলে সিজার যদি থাকে সেগুলো একটু দেখাতে বলতে পারে, কারণ তোমরা ইন্টার্ন হয়তো করবে ওগুলো, এগুলো করে। এইটা তোমাকে হাতে কলমে দেখাতে হবে। তাহলে যে কোনো প্রসিডিউর যদি দেখাতে যাও তুমি, তাহলে প্রথমে কতগুলো জিনিস কমন রাখতে হবে যে কোনো প্রসিডিউর। সেই কমন জিনিসগুলো কি, একটা হচ্ছে যে পেশেন্টের একটা কনসেন্ট নিতে হবে। এইটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। এখন মেডিকেলিক্যালি চলে আসছে না সব কিছু, যে কোনো জিনিস পেশেন্টকে শুয়ে দিয়ে ভট করে একটা কিছু পিপি করে দেওয়া, করে দেওয়া, এগুলো অ্যাকচুয়ালি হবে। কনসেন্ট নিতে হবে, এবং সেটা তুমি নিচ্ছ যে এটা পাশে যায় আমরা কেউ দাঁড়িয়ে থাকি বা সাইডে দাঁড়িয়ে থাকবো, দেখবেন যে তুমি নিচ্ছ, অর্থাৎ এইটাকে ধরে নেওয়া হবে একটা কেউ আছে। তোমাকে প্রসিডিউরটা করতে হবে, কারণ সবসময় তো তোমাকে দেওয়া যাবে না যে একজন প্র্যাকটিক্যালি দেখাও সেটা তোমার হবে। তাহলে তুমি হয় বলবে আই শুড টেক দ্য কনসেন্ট, অথবা মা আপনাকে আমি কিন্তু এবার দেখবো বা এপিসোডমি দেবো বা কপারটি পড়াবো, যে কনসেন্ট আছে ভার্বাল কনসেন্ট, যেখানে ভার্বাল কনসেন্ট, কপারটি এবং অন্যান্য জিনিসের রিটিন কনসেন্ট হবে, সেসব রিটিন কনসেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই তো। 2 নম্বর হচ্ছে যে পেশেন্টকে সাধারণত যে সে পেলভিক এক্সামিনেশন করতে গেলে বা পেলভিক যে কোনো প্রসিডিউরসে আমরা 3-4টে জিনিস বলি, তার মধ্যে একটা কনসেন্ট, একটা হচ্ছে ইভাকুয়েশন অফ বাউল এন্ড ব্লাডার, সেটা সে করেছে কিনা সেটা জিজ্ঞেস করে নিতে হবে। সেটা তুমি জিজ্ঞেস করো পেশেন্টকে, বাবা তুমি এখানে করে এসেছেন, ইচ্ছা করে না আসলে পরে ইচ্ছা করে আসুন এরকম বলবে, কারণ তো করে আছে। 3 নম্বর হচ্ছে একটা প্রাইভেসি মেনটেন করতে হবে যে কোনো প্রসিডিউরসে একটা পর্দা করার জন্য। যখন তুমি লং টেস্ট করবে তখনও যে প্রসিডিউর, সেখানে প্রসিডিউর একটা পেশেন্টের যদি এক্সামিনেশন যখন করতে একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট, এগুলো এইসব জিনিসগুলো সাধারণভাবে তুমি জাস্ট বলে যাবে। এখন তুমি যে বলে যাবে তুমি এগুলো করছো মানে কনসেন্ট এবং আদার থিংস নিয়েছো, অথবা তাতে 2 নম্বর দেওয়া আছে। তুমি সব যদি কমপ্লিট করে পড়ো আমার এক্সামিনার যেটা চাইছেন, তাহলে তুমি 2 নম্বর পাবে। যদি তুমি সবগুলো না করে 1 নম্বর পেলে কি 1.5 নম্বর পেলে, সেটা একটা তো আমাদের একটা স্ট্রাকচার দিয়ে অ্যান্সার থাকবে তো, যে এই জিনিসগুলো বললে পরে। এটা কেন দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে এই কারণে, টু মেক দ্য ইকুয়ালিটি, to omit the discrepancy between the observation, আমরা যারা অবজার্ভ করছি তাদের যে অবজারভেশনের যে ডিফারেন্স হচ্ছে। আমি একজন বললাম, আমার মনে হলো তোমার উত্তরটা ঠিক আছে, ওনার মনে হলো যে না ঠিক নেই। একই প্রশ্নের হয়তো দুজন উত্তর দিলে একদম অবজেক্টিভ টাইপ করা হচ্ছে, এই জন্য এখানে অবজেক্টিভ বলা হচ্ছে যে 5টা উত্তর দিলে 2 পাবে, তার মধ্যে কম দিলে 1.5 পাবে, তার মধ্যে কম দিলে এই কটা করবে। এবার প্রসিডিউরসের মধ্যে তুমি গেলে কি নিলে, পাশে রাখা রয়েছে তোমার এটা। এবার ডেফিনিট যে কাজটা করবে সেটা একজনকে বলো, তুই বল দেখি একটা এপিসোডমি দিতে গেলে প্রথম থেকে কি করতে হবে। আমি তোমাকে বলছি যে পেশেন্ট একটা রাখা রয়েছে, এখানে পাশে রাখা রয়েছে এপিসোডমি তোমাকে দিতে হবে।
আচ্ছা, কনসেন্টের ব্যাপারে আগে যেটা বলা হতো যে ফিমেল গাইনোকোলজিস্ট হলে এর দরকার নেই অ্যাটেন্ডেন্টের, এখন কিন্তু নিয়ম পাল্টে গেছে। মেলদের তো সবসময় থাকবে, ফিমেলদেরও কিন্তু অ্যাটেন্ডেন্ট নিয়েই করতে হবে। এটা কিন্তু এখন হয়ে গেছে নতুন, যে আগে বলা হতো ফিমেল গাইনোকোলজিস্ট হলে সে নিজেই করতে পারে অ্যাটেন্ডেন্ট ছাড়া, কিন্তু এখন কিন্তু ফিমেল গাইনোকোলজিস্ট হলেও তোমাকে অ্যাটেন্ডেন্ট নিয়েই করতে হবে। সেটা ওই সেক্সুয়াল পারভার্সন এখন এমন হয়েছে অনেকেই জানে না কার কি, সেই জন্য এখন এটা ইকুয়ালি ট্রু ফর বোথ মেল অ্যান্ড ফিমেল। মানে থার্ড পার্সনের প্রেজেন্স দরকার হয়ে পড়েছে এখন নানান রকম জায়গায়, সেটা যেটা বলছে। বেশ, এবার বল স্যার। কেউ একজন বল না, কে পারবি? আরে 8 ভুল হলে হবে, নাহলে হাতে কলমে না করলে শিখতে পারবি না। তার মানে তুমি কি করবে, তুমি প্রথমে এপিসোড এবং ওটা দেখবে, তুমি হাতটা ধরবে, তাই তো? হ্যান্ড ওয়াশের জায়গায় যদি থাকে তুমি দেখবে। আমরা কিভাবে পরীক্ষায় প্লেস করবো, উই আর নট অ্যাওয়্যার। এখন আমরা জানি না কিভাবে প্লেস করতে পারবো। তোমরা যেমন ট্রায়ালে যাচ্ছ, আমরাও কিন্তু যেমন ট্রায়ালে যাচ্ছি। এবার ফার্স্ট ব্যাচ আমাদেরও এখানে, আমরা আগে যেখানে নিয়েছি সেটা সেট আপগুলো রয়েছে, এখানে তো সেটগুলো তৈরি করতে হবে। কতটা পারা যাবে তাই না, একটা হ্যান্ড ওয়াশ করলে তোমার পাশে গ্লাভস রাখা আছে, তুমি গ্লাভসটা পরবে। গ্লাভস পরার নিয়ম জানো, ইউ নো দা হাউ টু ওয়্যার দ্য গ্লাভস। কোনটা আগে করতে হবে বলতো? কোন গ্লাভসটা আগে করতে হবে জানাদের না, বা লেফটটা আগে, এবং কাফটাকে উল্টো দিকে করে করতে হবে। এইভাবে ধরে এটা পড়বে। আইডিয়াটা হচ্ছে অপারেটিং সারফেসটা আমি টাচ করব, অপারেটিং সারফেস টাচ না করে। হ্যাঁ, মোটামুটি তুমি গ্লাভসটা পরলে বাহারটা আগে করতে হবে, এটা জানতে হবে। আগে যদি ওইদিকে পড়লে হবে, তারপরে হ্যান্ড ওয়াশ তো তোমরা জানো তবে আমাদের হ্যাঁ 6 স্টেপ ওটা পরীক্ষায় দেখাতে বলবে, হ্যান্ড ওয়াশটাও দেখাতে বলবে। ওই হ্যান্ড ওয়াশের কথা বলছি, হ্যান্ড ওয়াশই কোশ্চেন হবে, ছটা স্টেপ দিলে ওটাতেই নম্বর দিবে। সেটা তো আছে, কিন্তু হ্যান্ড ওয়াশিং যেটা পরেরটা তো আমি নিজে ধুয়ে নিলাম, আগেরটা তো পেশেন্টকে পরীক্ষা করার আগে ভালো করে কি করে ধুতে হবে, স্টেরিলিটি মেইনটেইন করা যাবে, সেটাই তো বিশেষ করে অপারেটিভ প্রসিডিউর, অপারেশনের আগে বিশেষ করে অপারেটিভ প্রসিডিউর, তাই না? আমরা যদি একটা পেশেন্টকে গায়ে হাত দিয়ে দড়ি তাহলে অতটা এই হাত ধোয়ার কনসেপ্টটা কার নামটা তো ভুলে গেছি। এই হাত ধুয়ে যে সমস্ত ক্যাটাস্ট্রফি আটকানো যায়, এটা কে আবিষ্কার করেছিল? আছে এর মধ্যে একটা, এর মধ্যে আছে, এখানে ছবি আছে, যে জাস্ট হ্যান্ড ওয়াশিং এই কত, ওর নামটা ভুলে গেলাম, যে কে এটা আবিষ্কার করেছে, এই ছবিগুলোর মধ্যে আছে। তাহলে আমরা এরকম ভাবে এগোই যদি, তাহলে আমরা এই বিষয়টা দেবো, পেশেন্টকে বলবো যে পেশেন্ট লিথোটমি পজিশন এরকম একটা ভ্যাজাইনা দিচ্ছে, তুমি লিথোটমি যদি পুরো পেশেন্টের ম্যানিকিউর দেওয়া হয় বা বিয়ে দেওয়া হয়, তাহলে তুমি সেরকমই দেবে। দিয়ে তুমি সাধারণত এই যে এখানে এটা কি দিচ্ছে, এটা কি ইনসিশন, এটা না না এটা কি অপারেশনটা কি হয়েছে তো আগে বল, তারপর এটা কি হয়েছে, কোন গানটা কাটা, এই তো এখানটা কাটা, কাটা আছে তো এপিসোড কি টাইপের মিডিসিন, এপিসোড কত রকম টাইপের হয়, হ্যাঁ সেটা বলো। একটা হচ্ছে মিড লাইন, একদম মাঝখানে করে দিতে হবে, একটা ল্যাটারাল, আরেকটা এরকম অবলিক যেটা আছে, এটা মিডিও ল্যাটারাল, আবার এদিকে হয়, ডান দিকে হয়, বাঁ দিকে হয়। আরেকটা যে শেপের দেয়, অনেকে যে শেপের দেয়, এটা সাধারণত হয় না, একটু দিয়ে একটু ওদিকে টেনে দিই। যে শেপেরটা মানে কি, এটা মিড লাইনে যাতে আর এক্সটেন্ড না করে, ওইদিকে এক্সটেন্ড করে, মিড লাইনে দিয়ে যে কোনো একদিকে একটু বাঁকিয়ে দেয়। এখন ব্যাপার হচ্ছে এপিসোডমি নিয়ে থিওরি কোশ্চেন আসবে, থিওরি কোশ্চেন তোমাকে এপিসোডমি দেখাতে হবে। কি করে দেখাবে? কারণ তুমি হাতটা ধুলে গ্লাস পড়লে, তাহলে তুমি এইখানে তুমি যদি ইনসিশনটা দাও, তাহলে কখন ইনসিশন দেবে? ক্রাউনিং যখন হবে। যদি আমরা ম্যানিকিউরে দিতে পারি যে ক্রাউনিং হচ্ছে এই অবস্থাতে, ধরো একটা মাথা বেরোচ্ছে এই অবস্থা, তার সঙ্গে এইটা কম্বিনেশন, তাহলে পরে সম্ভব। তা না হলে তোমার ক্রাউনিংটা এখানে দেখানো, এখানে তো আর এখানে তো ক্রাউনিং দেখা সম্ভব না। তাহলে কি করে দেবে? সাধারণত যারা লেফট হ্যান্ড করো না, ভেতরে ঢোকাবে, কোথায় করবে এইভাবে, এইভাবে ধরো আমি যদি এদিকে যাই, এখানে একটা কাঁচি আছে, এটাকে বলা হয় সবই রিজার্ভ করবে। হ্যাঁ এটার উপরেই দেখা যাচ্ছে, এটাকে বলা হয় সিজার, তাই না? এপিসোডমি করে স্পেসিমেন তৈরি করার সময় সামনেটা একটা সেই ফ্ল্যাটের মতো ইনসিশন দেবে, অবলিক দিয়ে মানে যাতে দেখা যায় খোলা অবস্থায়। ওরা পারবে না, তুমি করবে, তুমি আগে বের করো না, আমরা তো আছি। তাহলে আমি এরকম দাঁড়ালাম। তার আগে যেটা করতে হবে যে ড্রেসিং আর ড্রেপিং,
It is very important. Any operating, you are doing an operating procedure, তাই তো? ডক্টর সরকার একটু শুনবেন, অনেক সময় আমাদের বুঝবার পরে এইটা হচ্ছে ড্রেসিং টেপিং করবে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অনেক সময় পেশেন্ট তো লেবারে অনেকক্ষণ আছে, ইমিডিয়েটলি হয়তো সে ইউরিন পাস করে আসেনি, সেক্ষেত্রে অনেক সময় ক্যাথিটারটা করতে হয়। তাহলে ক্যাথিটার করার প্রসিডিউরটা যখন দেখানো হবে সেটা দেখানো হবে। তুমি বলবে যে আমি ক্যাথিটারটা করে নেবো, ক্যাথিটার ব্লাডে ফুল আছে কিনা দেখে নেবো। তারপরে ইউ হ্যাভ টু প্যালপেট, প্রথমে আগে প্যালপেট করে নেবে, ড্রেসিং টেপিং করার পর প্যালপেট করে নিয়ে সবকিছু করার পরে যখন তুমি গ্রাউন্ডিং হবে তখন তুমি এইখানে দুটো আঙ্গুল ভেতরে দেবে, এই ভেতরে এই জায়গাটা। কোন জায়গাটায় দেবে না, মাথাটা আর এই যে এই টিস্যুটা, এই দুটোর মাঝখানে তোমার আঙ্গুল দুটো ইনসুলিয়েট করে যাবে, পেরিনিয়াম আর হেডের মাঝখানে, হেডের মাঝখানে। এইবার তুমি আঙ্গুলের এই যে এই ব্লেডটা তুমি ঢোকাবে, সাধারণত সাপ ব্লেডটা ভেতরে ঢোকাবো তো, এই এদিকটা তো ঢোকানো যাবে না, তাহলে তো এটি দেখাচ্ছে। কিন্তু সাপটাই আমরা জানি যে সাপটাতে ইঞ্জুরি হতে হয়, কিন্তু আমার মনে হয় সাপটাই ভেতরে, এই কাঁচিটা দেখুন আপনি, সাপ ছাড়া আপনি দিতে পারবেন। এই তো পেশেন্ট বসেছে, আপনি সাপ ছাড়া কিন্তু ঢোকাতে পারবেন। এই তো আইডিয়ালি আমরা অ্যাকচুয়ালি ডেলিভারি করছি নরমালি এইখান থেকে করি বলে এরকম হয়, কিন্তু আইডিয়াল আপনি তো বসে এরকম করা উচিত, এরকম করে ডান দিকে দেওয়া উচিত। আপনি এরকম করে যদি ডান দিকে দেন, এই এরকম করে না, বইয়ে কিন্তু লেখা আছে ব্লাডটা ভেতরে থাকে, ব্লাডটা ভেতরে থাকে, ব্লাডটা তো ভেতরে, এইটা ভেতরে ইনজুরি, এই কার্ভটা যেটা আছে না, কার্ভটা এটা দেখো মেইনটেইন হচ্ছে, কিন্তু তুমি এটা এই কার্ভটা এইভাবে মেইনটেইন, এইভাবে তো করার কথা না, এইভাবে তুমি ঢোকাবে কি করে, তাই না? এইভাবে ঢোকাবে, এটা তাহলে এটা উপরে ওঠার কথা, কার্ভেচারটা এটা এদিকে থাকলে এটা এদিকে না, কিন্তু তোমাকে জানতে হবে যে আমার ব্লান্ট ব্লেডটা ভেতরে থাকবে, সাপটা বাইরে, এতে সাপটা বাইরে থাকবে। তুমি এটাকে ইয়েটাকে যখন লাগাবে, এটা তো আমরা ইনস্ট্রুমেন্টগুলো এখন পাচ্ছি, এখন এই ইনস্ট্রুমেন্টে কিন্তু কার্যকরও কিন্তু এইভাবেই আছে, ওই সাপটা ঢুকিয়ে করে দেয়। হ্যাঁ, সাপটা ঢোকানো, এটাতে ভয়ের কিছু নেই, কারণ তুমি ঢোকাচ্ছ তো আঙুলের ঘাড়ে, তুমি এটা তো ঢোকাচ্ছ তোমার আঙুলের ঘাড়ে, আঙুল তোমার আঙুলটা এরকম থাকছে, তুমি তো কাঁচিটা এইরকম ঢোকাচ্ছ, ইঞ্জুরি হওয়ার তো নর্মালি কথা নয়। হ্যাঁ, বলছি আঙুলটার গাড়ে তো তুমি দিচ্ছ, এটা তো বাচ্চার গায়ে ডাইরেক্টলি লাগছে না, এটা তো যাতে বাচ্চার গায়েটা ফুটে না যায়, সাপটা হলে কি হবে, একটু এদিক হলে বাচ্চার ইঞ্জুরি হয়ে যাবে। তো তুমি তো এইটা আঙুলটা তোমার ভেতরে গার্ড থাকছে, আঙুলটা ঢুকিয়েছো, এই গা দিয়ে তুমি ইনস্ট্রুমেন্টটা ঢোকাচ্ছ, হ্যাঁ, তাহলে আর যাতে বাচ্চার ইনজুরি না হয়ে যায়, হেভি ইনজুরি, মাথায় যাতে ইনজুরি না, মাথা থাকলে তো দিচ্ছ। আমার যত মনে পড়ছে বই নিয়ে কার কাছে আমরা একটুখানি বের করবো, আপনি রাজি আছেন তো? আচ্ছা, হলো কনসেপ্ট। হ্যাঁ, এবার তুমি একটা স্পঞ্জ হোল্ডার, এখানে স্পঞ্জ হোল্ডার নিয়ে ধরে নাও, এটা স্পঞ্জ হোল্ডার, যেটা স্পঞ্জ হোল্ডার এরকম করে নিয়ে এখানে তোমার তুলো দেওয়া থাকবে, তুলোটা নেবে, তুলোটা নিয়ে এরকম করে ভালো করে পেইন্ট করবে, এরকম করে পেইন্টটা কিরকম করে প্রথমে ভেতরে, তারপর বাইরে, এইরকম সার্কুলার করতে পারো, সার্কুলার করলে তুই মানে সেন্টার থেকে সেন্ট্রিপেটালি যাচ্ছে, সেন্ট্রিফিউগালি এরকম করে ঘুরিয়ে করলে, অর্থাৎ আইডিয়াটা কি যে আমি বাইরেটা করে আবার অপারেশন সাইডে আসবো না, ইনফেকশনটা চলে আসবে, আর না হলে এমনি করলে আমরা যেটা করি নর্মালি এরকম করে ওপর দিয়ে রিপিট করা হয় না, মানে উপর থেকে নিচে আসা হবে, ওই জায়গাটা আগে আমরা পেইন্ট করে নিই, ওই জায়গায় মারছি, তারপরে বাইরে গুলো, আর যদি আমি বাইরেটা ভেতরটা রেখে দিই, বাইরের গুলো সব ভেতরে রেখে চলে যাবে, কাজে এটা পেইন্ট করবে, তারপর বাইরেটা পেইন্ট হয়ে গেল। পেইন্ট হলে তোমার কাছে এখানে যদি কাপড় দেওয়া থাকে ড্রেপিং করে দিলে, ড্রেপিং এর কি হবে, মাঝখানে একটা কাটা থাকে, ফাঁকা থাকে, ড্রেপিং করবে, এরকম করে লাগার পরে তারপরে তুমি পিভি এক্সামিনেশন করলে এরকম ভাবে, তারপরে এখানে হাতটা ঢোকালে, এই ধরো লেফট হ্যান্ড তোমার রাইট হ্যান্ডের পার্সন হলে লেফট হ্যান্ডে ঢুকিয়ে, এখানে তো কাটা আছে, তুমি তো আবার নতুন করে কেটে দিও না, হ্যাঁ, এইখানে এইটা করে আর এইটাকে এইভাবে এভাবে দেখাবে, দেখে সাব এন্ডটা ভেতরে ঢুকবে। লিগ্নোকেন ইজ নট ম্যান্ডেটরি, এটা কিন্তু মনে রাখতে হবে, তাই তো, ম্যান্ডেটরি তো নয়, একদম ম্যান্ডেটরি নয়, কারণ হচ্ছে যদি খুব থিনিং না হয়, যদি তোমাকে কোনো কারণে আগে দিতে হচ্ছে, অনেক সময় ইনস্ট্রুমেন্টাল ডেলিভারিতে একটু আগে দিতে হয়, সেক্ষেত্রে লিগ্নোকেন লাগে, লিগ্নোকেন কিন্তু 100% ম্যান্ডেটরি নয়, যদি লিগ্নোকেন দিতে হয় তাহলে তুমি একটা 10 সিসি মতো যেরকম সিসি উইথড্র করে, লিগ্নোকেন দেওয়ার নিয়ম তো তোমরা জানো, বাট ইয়াস করবে, কত পার্সেন্ট লিগ্নোকেন? 2%।
আমরা যদি ডাইলুট করে দিই 2% কে 1% করে 1% মানে 50% ওটাকে আরো ডাইলুট করে দেওয়াটাই 5 ml জল দিয়ে, যেটা স্যার বললেন টেকনিকটা কি, নিডলটা ঢুকিয়ে এটা হচ্ছে প্রথমে উইথড্র করতে, নিডলকে খুব কার্ডিওটক্সিক ড্রাগ, যদি আইভি হয়ে যায় উইথড্র মানে নিডলটাকে উইথড্র না, পিস্টনটাকে উইথড্র করলে, সাডেন পিস্টনটাকে উইথড্র করলে কি হবে, পিস্টন ওটার আইভি চলে গেলে একদম কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়। সেই জন্য তুমি নিডলটা যতদূর পিক করলে দেয়ার আইডিয়া অবধি দিয়ে পিস্টনটাকে আগে উইথড্র করবে, অর্থাৎ দেখতে হবে ব্লাড এসেছে কিনা ওর মধ্যে, একটু টেনে দেখলে ব্লাড আসছে না তখন ইনজেক্ট করলে, কিছুটা ইনজেক্ট করলে, এবার নিডলটা উইথড্র করে আবার এটা উইথড্র করবে। কারণ তুমি জানো না, ধরো তুমি যখন ঢুকিয়েছো একটা ভেসেল ডাবল পাঞ্চার ওইদিকে বেরিয়ে গেছে, তুমি ওখানটা দেখে করে আবার এটা নিডলটা উইথড্র করে আবার যখন দিচ্ছ তখন আবার উইথড্র করে দেখবে। অর্থাৎ প্রত্যেকবার ইনজেক্ট করার আগে প্লাঞ্জারটা উইথড্র করে দেখতে হবে যে নিডলটা আমার ব্লাড ভেসেলের মধ্যে আছে কিনা, কারণ নিডলটা যদি ব্লাড ভেসেলে থাকে আর এই জাইলোকেন যদি ডাইরেক্টলি ব্লাডে চলে যায় জল ভরে নিয়ে আসলেই হবে, কনভালসার হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়, হ্যাঁ ইন্ট্রামাসকুলারই দেবে, কিন্তু সবসময় উইথড্র করে দেখতে মানে হ্যাঁ ভেনের মধ্যে নেই তো, এটা সিওর হতে হবে, ব্লাড যেন নিলে না আসে, প্রি খোলে তো নিলের মধ্যে ব্লাড চলে আসবে, তখন কি করে করবে? আরে এই তো বললাম, তুই নিডলটা এখানে ঢোকালেই তো নরমালি ব্লাড ভেসেল ফ্রিক হলে এমনি ব্লাড চলে আসে দেখা যায়, যদি নাও হয় এই নিডল ঢুকিয়ে রেখে দিবি, এখন কিছু করিস নি, এবার প্লাঞ্জারটাকে টানবি, নেগেটিভ প্রেসার হলে ব্লাড আসবে তো, ধরে থাকলো ব্লাড এলো না, তুই ড্রাগ পুশ করলি খানিকটা, এবার এক জায়গায় তো করা যাবে না, তোকে তো পুরো জায়গাটা কাটবি করতে হবে, এইটাই খানিকটা এখানটায় দিলি, দিয়ে এবার এটাকে নিডলটাকে উইথড্র করলি, আর একটু উপরে এলি, আবার কিন্তু প্লাঞ্জারটা উইথড্র করা যাবে। প্রত্যেকবার ড্রাগ দেওয়ার আগে আমরা প্লাঞ্জারটা টেনে দেখবো যে নিডলের টিপটা হয়ে যায় ইট ইজ ইনসাইড ব্লাড ভেসেল অর নট, এটা ব্লাড ভেসেলের ভেতরে থাকা অবস্থায় কখনোই দেবো না। এমনি যদি লিগ্নোকেন দিতেও না হয় তাহলে এইভাবে টানবেন তো, তুমি তো কি হবে, লিগ্নোকেনটা নিলে, লিগ্নোকেনটা নিয়ে ভাগছে সেইটা ভাগ তারপর ডিস্টিল ওয়াটার ড্রপ করে আরো 3 সিসি হয়ে গেল, ঠিক আছে। প্রথমে তুমি 5 সিসি নিলে লিগ্নোকেনটা, মানে ওই যেটা যে জায়গাটা তোমার লিগ্নোকেন ওই জায়গাটা একটা সুইচ দিয়ে ওই জায়গাটা হাত দিতে হয় না, সুইচ দিয়ে মুছে এটা নেগেটিভ প্রেসার অনেক সময় ঢুকিয়ে আর আবার ঢুকিয়ে তারপরে উইথড্র করে নিলে, এই আর ধরো এটা 5 সিসি উইথড্র হবে, বের করে নিলে, তারপর ডিস্টিল ওয়াটার রয়েছে পাশে ওটাকে গিয়ে ওটা 10 সিসি হয়ে গেল, তাহলে 1% হয়ে গেল। 1% হয়ে যাওয়ার পর তুমি এখানে ঢোকালে, ধরো এখানে আমি ঢুকিয়ে দিলাম, হ্যাঁ ঢুকিয়ে দিয়ে তুমি এটাকে একটু উইথড্র করলে, উইথড্র করে যে এখানে ব্লাড আসলো লাল একদম, এটা স্টিকের মতো ব্লাড চলে আসবে, যদি না আসে তাহলে তুমি বুঝলে যে এখানে ভেসেলে নেই, তখন তুমি এটাকে কিছুটা দিলে, তারপর একটু উইথড্র করলে, উইথড্র করে আবার এরকম করলে, যেটা স্যার বললো, আবার ব্লাড এলো না, তারপর একটু দিলে, এরকম করে 3-4 বার দিয়ে তারপর আবার এদিকটা দিলে। মশলার প্রত্যেকটা লেয়ারে দিতে হবে, মশলার প্রত্যেকটা লেয়ার মানে তুমি আলাদা করে দেখতে পাচ্ছ না, লিভারে তো ওটা থিন্ড হয়ে যায় না, স্ট্রেচিং হয়ে, ও তো এবারে 3-4টা লেয়ার দিতে হবে, একটা লেয়ার দিলেই হয়ে যাবে, কারণ তখন তো একদম পেরিনিয়ামটা থিন্ড আউট হয়ে যায়, এত মোটা তো আর থাকে না তখন, ঠিক আছে। লিগ্নোকেনের ব্যাপারটা, লিগ্নোকেন ইজ নট 100% ম্যান্ডেটরি, তবে দরকার হলে তুমি দিতে পারো, ইট ইজ নট না, তুমি তো যে জায়গাটা কাটবে সেই জায়গাটা, ইট ইজ লোকাল, যে জায়গাটা কাটবে সেই জায়গাটাই তুমি দেবে, সেই জায়গাটাই তুমি দরকার না, সেটা তুমি দরকার এদিকে একটা দিতে পারো, কিন্তু তুমি এদিকটাই দেবে, এদিকে কেন দেবে, এদিকে তো কাটছো না, যা দেবে যে জায়গাটা তুমি দেবে লোকাল, এটা তো লোকাল, তারপরে তুমি কাটলে এটা দিয়ে, তারপরে তোমার বিষয়টা হয়ে যাওয়ার পরে তুমি তারপরে এইবার রিপেয়ারটা দেবে কি না দেবে সেটা খুব বলা মুশকিল। আর এই লিগ্নোকেনের সময় আরেকটা অনেক সময় পুডেন্ডাল ব্লকটা জিজ্ঞাসা করে, হ্যাঁ পুডেন্ডাল নার্ভটা ব্লক করার জন্য তাহলে আরো ভালো হয় আর কি, পেনটাও যায় এটাও যায়। পুডেন্ডাল নার্ভটা হচ্ছে ইসচিয়াল স্পাইনটা প্যালপেট করা যায় পরিষ্কার, ইসচিয়াল স্পাইনের বেসে পুডেন্ডাল নার্ভটা থাকে, পুডেন্ডাল বেসে ওখান থেকে ঘুরে ওইখান দিয়ে তলা দিয়ে হুক করে নার্ভটা আসে, ওখানে ব্লক করলে আরো ভালো ব্লক হয়। পুডেন্ডাল নার্ভটা কিন্তু ইসচিয়াল স্পাইন প্যালপেট করে ওইখানে ওই ইসচিয়াল স্পাইনটা আমরা ভেজের মধ্যে দিয়ে এরকম প্যালপেট করা গেল, ইসচিয়াল স্পাইনের টিপে আঙুলটা রাখলাম ওর বেসে, ওইখানটা ওই একইভাবে নিডলটা দিয়ে আগে উইথড্র করে দেখলাম, পুডেন্টাল ভেসেলস গুলো থাকে, উইথড্র করে দেখে ব্লাড নেই, ওখানে তুমি দিয়ে দিলে 5 সিসি,
ওখানে নার্ভটা ব্লক হয়ে যায়। ওটা মেইনলি দেওয়া হয় সাধারণত ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করলে, ফরসার ডেলিভারি বেড ইউজ করতে গেলে তোমার আরেকটু বেশি আরএসএসএফ দরকার হয়, সেক্ষেত্রে অনেক সময় পোটেনশিয়াল নার্ভ ব্লক। ইসচিয়াল স্পাইন যখন পিটাস পেলভিস পড়াবে তখন লিস্ট পেলভিক ডায়ামিটার বলে একটা কথা আছে। ইসচিয়াল স্পাইনের ইম্পর্টেন্স বাইলেটারাল স্পাইনাল বাইস্পাইনাস ডায়ামিটার, তাই তো পরিচিত পেলভিস। বাইস্পাইনাস ডায়ামিটার হোয়াট ইজ, কতটা বাইস্পাইনাস ডায়ামিটার? 10 সেন্টিমিটার বা 10.5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার বা 10. এই ইসচিয়াল স্পাইন বাইস্পাইনাস ডায়ামিটার ইজ দ্য লিস্ট পেলভিক ডায়ামেনশন। এটার ছোট ছোট আসে এবং এই ইম্পর্টেন্স 5-6টা আছে, তার মধ্যে এইটা একটা। বাই প্যালপেটিং দ্য লিস্ট পেলভিক ডায়ামেনশন ইসচিয়াল স্পাইনাল লেভেলে আমি কিন্তু পোটেনশিয়াল নার্ভ ব্লক। তারপরে এটা করার পর এবার তুমি রিপেয়ার করবে কি করে হয়তো জিজ্ঞেস করতে পারে বা লিখাতে পারে। যদি দেওয়া থাকে একটা নিডল দেওয়া থাকবে, একটা সুতো দেওয়া থাকবে, নিডল আর সুতো দিয়ে তুমি কিন্তু কটা লেয়ারের সুতো যেটা করবে, এখানে মিউকাস মুভমেন্টটা করবে, তারপরে ডিপে মাসেলটা করবে। প্রথমে মাসেলগুলো যদি পুরোটা কাটো, ডিপ কাটা হয় তাহলে সাধারণত মাসলে দুটো লেয়ার লাগতে পারে। মানে ওইখানে ওইটাকে বলা হয় টায়ার বেসিসে দেওয়া। টায়ার বেসিস মানে কি, ইউ শুড নট কিপ এনি ভ্যাকুয়াম ডেড স্পেস যেখানে কিনা কালেকশন হতে পারে, তাই না? কালেকশন হয়ে গেলে পরে তাহলে সেখানে রক্ত জমে যাবে, সেটাকে বলা হয় ভালভাল হেমাটোমা। তাহলে সেটা তুমি করলে এক্সামে বললো ধরো এরকম ডিপ, ধরো খুব মোটা পেশেন্ট মাসল পিস অনেকে হয়, আমরা করতে গিয়ে দেখবে যে ওটা অনেকটা ডিপ, একটা লেয়ারে হচ্ছে না। আর ভালভাল হেমাটোমা হচ্ছে খুব ড্রেডেড কমপ্লিকেশন একটা, মানে ভীষণ খারাপ পেশেন্টের পক্ষে। তো ওতে এই একটা প্রশ্ন করে যে ধরো তোমার মনে হচ্ছে হতে পারে, তো প্রিকশনারি কে নেবে? আমরা তো ব্লিডিং গুলো সব আলাদা করে বাঁধবো, তারপরে সেলাই দেবো। এবার যদি আমার ভয় হয় যেটা হিমাটোমা হতে পারে, কোনো চিন্তা নেই, কারণ ড্রেন দিয়ে রেখে আসবে, একটা রাবার ড্রেন দিয়ে রেখে দিলে করবেটের রাবার ড্রেন 24 ঘন্টা পরে খুলে দেবো। যদি সন্দেহ হয় যে ডিপ, আমার ঠিক সন্তুষ্টি হলো না যে আমি ঠিক মতো রিপেয়ার করতে পারলাম না, পরে ভালভাল ওটা হবে, সেক্ষেত্রে ডিপ হলে একটা ড্রেন দিয়ে রেখে দিলেই ভালো। ড্রেন দিয়ে সেলাই করে দিলে কিছু না হলো 24 ঘন্টা পরে আমরা ড্রেনটা, হ্যাঁ ড্রেনটা তুমি খুলে দিতে পারো। ড্রেনটা না দেখাতেই হবে। তুমি এই যে কি করে নীল ধরলে সেলাইটা দিচ্ছ, হ্যাঁ, তো এবার এক্সামে যদি জিজ্ঞাসা করে এটা এক লেয়ারে হলো না হতে হবে, এতে তো ইউজুয়ালি কোনো প্রশ্ন করে না, তোমাকে দেখাতে বলবে। তোমার এখানে নীল হোল্ডার দেওয়া থাকবে, তুমি তোমাকে দেওয়া হলো, তোমাকে দেওয়া আছে, ধরো এই পিছনটা আমি দেওয়ার কথাটা লেখা নেই, এই পিছনটা আমি দেওয়া আছে বলে দিল তোমার রিপেয়ার, ঠিক আছে। এইটা রিপেয়ার করতে কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে আগে বলতে গেলে, কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে বল। তাহলে প্রথমে কি করতে হয় রিপেয়ার করতে গেলে? রিপিটেটিভ রিপেয়ারের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য এপেক্স ফার্স্ট। ইনসিসারের এপেক্সটা মিস হয়ে যায়, এপেক্স মিস হলে হিমাটোমা আর বেশি হয়, সেই জন্য প্রথমে এপেক্সটা ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। এপেক্স মানে কি? এপেক্স মানে যেটা কাটলাম টপ এটা, সুতরাং ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে একটা অ্যালিস্টিস ফোর্সে এপেক্সটা ধরতে হবে, যেখানে অবধি কাটা আছে তার উপরটা আমরা ধরবো। দরকার হলে তোমাকে স্পেকুলাম নিতে হবে, হ্যাঁ স্পেকুলাম নিয়ে একজন হেল্পারকে এদিকে সরাতে হবে, দেখো এইভাবে, হ্যাঁ এরকম ভাবে তো তুমি পাবে না, তো ইয়েতে যখন পাবে পেশেন্ট লাফাচ্ছে আর কেউ করবে না, ছেড়ে দিন, সে তো লাফাচ্ছে, তারপরে একজন পা ধরে টেনে ধরেছে, সে হাঁটু দুটো জড়ো করে দিচ্ছে, এটা আছে, তাহলে তোমাকে জায়গাটাকে স্পেস করে, যেমন তোমার ড্রেসিং টেবিং যা করার পরে একজনকে বললে তুমি সেকুলাম দিয়ে এখানে ধরো, দরকার হলে দুটো সেকুলাম, এই জায়গাটা তোমাকে গুড এক্সপোজার ইজ অলওয়েজ নেসেসারি টু রিপেয়ার দ্য এপিসোড, তাতে তুমি অ্যাপেক্সটা দেখতে পেলে। আরেকটা পয়েন্ট বলা হলো না, এপিসোডমি রিপেয়ারের আগে তোমাকে সমস্ত রকমের মানে ব্লিডিং হচ্ছে না এটা দেখতে হবে। কোথায় আমি এপিসোডমি তাড়াতাড়ি রিপেয়ার করে দিলাম, পেশেন্টের পিপিএইচ হলো, আমি তখন হাত ঢুকিয়ে প্লাসেন্টা বার করছি সব ছিঁড়ে গেল। সুতরাং এপিসোডমি রিপেয়ার করার আগে আমাকে এক্সক্লুড করতে হবে যে কোনো ভালো করে, যেটা স্যার বলছেন এগুলোতে আমরা ভালো করে দেখবো কোনো ব্লিডিং আছে কিনা, অ্যাক্টিভ ব্লিডিং আছে কিনা। একটা জিনিস ভেবে রাখো, তুমি তাড়াহুড়ো করে রিপেয়ার করে দিলে, রিপেয়ার করে দেওয়ার পর পেশেন্টের ব্লিডিং হচ্ছে, তখন তুমি এক্সামিন করতে যাচ্ছ যে আমার তো সার্ভিসটা দেখাওনি, টিআর আছে কিনা, বা উপরে কোথাও টিআর, কি পেইনফুল হবে ওটা সেলাই দেওয়ার পর। সুতরাং বিফোর স্টার্টিং এপিসোডমি ফার্স্ট হচ্ছে ভালো করে এক্সামিন করে দেখো কোথাও কোনো অ্যাক্টিভ ব্লিডিং আছে কিনা, অর্থাৎ রিপেয়ার করার পর আমি আর হাত ঢোকাবো না, আর খোঁজাখুঁজি করবো না, পেশেন্টের পক্ষে খুব অসুবিধা হবে। তাহলে কোনো অ্যাক্টিভ ব্লিডিং আছে কিনা বা সার্ভাইকাল টিআর আছে কিনা,
সার্ভাইকাল টিয়ার কিন্তু পরীক্ষা খুব জিজ্ঞাসা করে যে কি করে সার্ভাইকাল টিয়ার দেখবে। প্রথম তোমাদের মনে হবে নর্মাল ডেলিভারি যেন সার্ভিসটা ছিঁড়েই গেছে, দেখে মনে হবে টিয়ার হয়ে গেছে। সার্ভাইকাল টিয়ার দেখতে গেলে কি কি লাগে বলে, স্পেকুলাম ছাড়া এটার উপর ইয়ে করার কোনো পেন্সিল স্পঞ্জ হোল্ডিং 3টে হলে ভালো। স্পঞ্জ হোল্ডিং দিয়ে কিভাবে সার্ভাইকাল টিয়ার দেখতে হয় বের করে মার্কার এই তো আছে এটা না পেয়েছি। অর্থাৎ রিপেয়ার শুরু করার আগে আমরা ভালো করে দেখে নেবো, রিপেয়ার করে দিয়ে আবার যেন আমাকে দেখতে না হয়। এখানে যে স্পেকুলামটা দিয়েছো, হ্যাঁ স্পেকুলামটা এরকম ভাবে দিয়ে এইভাবে রেখেছো, দিয়ে এখানে সার্ভিসটা দেখা যাচ্ছে। সার্ভিসটা সাধারণত এরকম ভাবে থাকে, তাই তো? এরকম ভাবে থাকে। এই জায়গাটা একটু ড্রন আপ, যেটা স্যার বলছে মনে হবে কি এই দুটো অ্যাঙ্গেল যেন ছিঁড়ে গেছে। আসলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে ওয়েদার ইট ইজ এ ছেঁড়া না ওয়েদার ইট ইজ এ নর্মাল, কারণ ল্যাটারাল দুটো একটু এক্সটেন্ড করে থাকে। কিন্তু ছেঁড়া হলে কি হবে, এখানে একটা ভেসেল আছে খুব ইম্পর্টেন্ট, হুইচ ইজ কল্ড দ্য ডিসেন্ডিং সার্ভাইকাল ভেসেল, যেটা ইন্টারনাল আর্টারি থেকে ডাইরেক্ট আসছে। এটা কিন্তু খুব ব্লিড করে। তাহলে এই অ্যাপেক্সটা যদি এখানে কোনো ব্লিডিং না থাকে বা টার্গেট না থাকে, এইটা দেখার জন্য স্যার যেটা বলছেন এখানে একটা স্পঞ্জ হোল্ডার দিয়ে এরকম ভাবে টানতে হবে এই লিপটা, এদিকে একটা স্পঞ্জ হোল্ডার ধরে এদিকে টানতে হবে, এদিকে দুটো হ্যান্ড এই দুটো যদি এদিকে টানো আর এখানে যদি একটা স্পেকুলাম দাও, এই অ্যাঙ্গেলটা কিন্তু তুমি ভিজুয়ালাইজ করতে পারো। কিছুটা বোঝাতে পারলাম? এইখানে দুটো লিপকে তুমি দুটো স্পঞ্জ হোল্ডার দিয়ে ধরবে, ধরে উল্টো দিকে টানবে, যে অ্যাঙ্গেলটা দেখতে চাইছো সেই দিকটা দিয়ে টানবে, তাহলে অটোমেটিক্যালি এই জিনিসটা এদিকে সরে যাবে। আর এদিকে একটা যদি ধরো অ্যাঙ্গেলটা যদি দেখতে না পাও, মাঝখানে ধরো অনেক সময় দেখা যায় না, এই জন্য অনেক সময় বলে 3টে নিতে। তুমি দুটো ধরলে তো এইরকম দুটো ধরে টানলে পাশেরটা আর একটা যেটা এক্সট্রা সেটা এখানটায় লাগিয়ে টান দিলে, দিয়ে এবার এই দিকেরটা খুলে ওই দিকে গেলে, এই করে করে অ্যাঙ্গেল দুটো দেখতে হবে। সার্কুলারলি এক জায়গা থেকে শুরু করবে, এরকম সার্কুলারলি দেখে আর এক জায়গায় শেষ করবে। এইভাবে ধরেছো তো, এবার ধরো দুটো স্পঞ্জ হোল্ডার, এবার ধরে এইভাবে দুটো ধরেছো, ধরে এদিকে টানছো, উল্টো দিকে টানলে এই জিনিসটা সব শুধু চলে আসবে না। তখন যদি এখানে একটা ইয়ে দাও স্পেকুলাম দিয়ে ওদিকটা রিট্র্যাক্ট করলে, তাহলে এই অ্যাঙ্গেলটা ছিঁড়েছে, এখান থেকে ব্লিড করছে নাকি এটা একদম ইনট্যাক্ট আছে, এটা কিন্তু বোঝা যাবে। ইউজুয়ালি অ্যাঙ্গেল গুলো বেশি ছেড়ে তো, যার জন্য অ্যাঙ্গেল গুলো ভালো করে দেখে নিলেই হলো। এইবার মুশকিলটা হচ্ছে, জিনিসটা হচ্ছে যে এটা তোমাদের মনে হতে পারে যে তাহলে কি করবো আমরা পরীক্ষায় কি করবে, সেটা কিন্তু এতগুলো জিনিস তোমাকে বলা থাকবে না, একটা কিছু বলা থাকবে সেইটুকুই করতে হবে তোমার। এটা শুধু মুখে মনে রাখবে। এপিসিওটমি নিয়ে বাকি থিওরিটিক্যাল সাধারণত প্র্যাকটিক্যালি কিছু জিজ্ঞেস করবে না তোমাকে, এগুলো করবে। ইনস্ট্রুমেন্টগুলো এদিক ওদিক করিস না, ঠিকঠাক রাখিস। ওদের হয়তো বলবে এই একটা অপারেশনে কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে, ইনস্ট্রুমেন্ট গুলো তুলে নে। এই দেখ, এটা কিন্তু উল্টো দিকে দেওয়া আছে এপিসিওটমি, এটা লেফট, এটা লেফট দেওয়া আছে, হ্যাঁ এটা লেফট তো, তাই তো। আর আরেকটা যেটা পেশেন্টের গেলে রাইট ভেন্ট্রিকুলার ল্যাটারাল হয়ে গেল, এটা তো আমি তোদের পড়িয়েছিলাম। না এটা না এই এপিসিওটমি কোন দিকে আইডিয়ালি দেওয়া উচিত, কোন দিকে ভালো, হ্যাঁ এটা দুটো দুদিকে তো। আচ্ছা দুটো দুদিকে, একটা লেফট একটা রাইট। এটা রাইট, এটা লেফট। স্যার এবার কি করে, পেশেন্টের রাইট, এটা পেশেন্টের রাইট, এটা পেশেন্টের লেফট, পেশেন্ট অনুযায়ী তো বলবে। হ্যাঁ হ্যাঁ তো, হ্যাঁ পেশেন্টের ডান দিকে দিলে রাইট, তুমি পেশেন্টের লেফটে দিছো, এটা লেফট, এটা তোমার ডান হাতে বলে ডান বলবে, বুঝতে পেরেছো? কি বলছেন বল? তোমার ডান হাত দিয়ে তোমার যেটা অ্যাক্টিভ হ্যান্ড সেটা তুমি এই যে এটা দিয়ে বলবে না। শোনো, লেফটটা তো আরো সুবিধা হবে রাইট। এইটা জিজ্ঞাসা, এই যেটা আমি বলছিলাম যে তুমি বাঁ দিকে দেবে না ডান দিকে, কোনটা প্রেফার করবে? ডান দিকটা প্রেফার করবে না বাঁ দিকটা প্রেফার করবে? ডান দিকটা প্রেফার করা উচিত। কেন? প্রথম কথা, ইফ ইউ আর রাইট হ্যান্ডেড, তুমি এখানে বসে যদি সেলাই দাও, ডান দিকেরটা সেলাই করার সুবিধে তোমার 1 নম্বর। এটা দিতে সুবিধা না এরকম ভাবে, হ্যাঁ, আর এটা দিতে হলে এরকম ভাবে, এটা দিতে অসুবিধা না। আর একটা পয়েন্ট বলেছিলাম মনে আছে? এইজন্য আমাদের একটা হচ্ছে ডান হাতের সুবিধে, 2 নম্বর হচ্ছে ডান দিকে দেওয়ার আইডিয়া হচ্ছে রেকটামের কার্ভেচারটা, রেকটামটা এস শেপের, লাস্টেরটা হচ্ছে বাঁ দিকে থাকে, এইরকম হয়ে থাকে, যেটা বাঁ দিকে যে থাকলে বাড়লে রেকটাল ইনজুরি হতে পারে। সেই জন্য আইডিয়ালি এপিসিওটমি শুড বি গিভেন অন রাইট সাইড।
তার দুটো কারণ, একটা হচ্ছে রাইট ফর রাইট হ্যান্ডেড পার্সেন্ট ইজি টু রিপেয়ার, তুমি এখানে বসে রিপেয়ার করবে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে রেকটাল কার্ভেচারটা যদি দেখো, রেকটাল রেস শেপের থাকে, এই লাস্টেরটা বাঁ দিক থেকে বাঁ দিকে চলে আসে, এরকম এসে যায়, যার জন্য রেকটামে ইনজুরি হওয়ার ভয় থাকে। সেই জন্য রাইট হ্যান্ডের দিতেও তো সুবিধাও অনেক সুবিধা, আর এটা লাগা এরকম করে দিতে হবে। সেলাইয়ের সুবিধা, এদিকটা সেলাই থেকে এদিকটা সেলাই সুবিধা। তবে এটার এমন কোন স্ট্রিক্ট নিয়ম নেই যে লেট হ্যাঁ, হ্যান্ডে দিয়ে দুটোই দেওয়া যায়, প্র্যাকটিস অনুযায়ী। কেন রাইটে দিই না কেন এইসব তবু যদি এক্সামিনার জিজ্ঞাসা করে এই দুটো কোনটা দিয়ে তো প্রেফার তুমি করবে, দেখছো কোনটা শুধু। প্রেফার করে বললে একটা পয়েন্ট বললে বললে, ডাক্তারি তো তাই না, এটা অ্যাডভান্টেজ এটার এই অ্যাডভান্টেজ, এবার যেটা আছে তাহলে এই বিষয়টা মোটামুটি বোঝা গেল তো। এই বিষয়টা আমি পর ওই যে বললাম রিপেয়ার তো তুমি করবে করেই না। দিল প্রথমে ভ্যাজিনাল মিউকোসাইটা করলে, তোমাকে হয়তো স্টেপটা না এখানে করবে কি করে, এখানে কি করবে তুমি তো ওকে জানতে হবে প্রথমে ভ্যাজিনাল ওই যে মিউকোসাইটা স্পট করলাম। করবে, ইয়ে করবে করে নিডল তোরা নিডল হোল্ডারে নিডল ধরা, হ্যাঁ, নিডল হোল্ডারটা তো চিনতে হবে, নিডল হোল্ডার 28 বছর তো চিনতে হবে। এই স্টুডেন্টগুলো দেখতে পারবে না, একদিনে তো হবে না, তো হবে আরো ফার্স্ট সেমিস্টারে যে এইসব সব হয়ে যাবে তা তো না। এপেক্স হচ্ছে ভ্যাজিনাল, এটা তো এই না না এটা তো পেরিনিয়াম, এই তো এইটা তো ভেতরে এই তো 4 সেট এখানে চলে এলো, এটা তো এখানে 4 সেট, তাহলে এইটা ভ্যাজিনাল পোস্টিরিয়র ওয়াল, এইখানে হচ্ছে এপেক্স। এপেক্সটা অ্যালিস দিয়ে এপেক্সের উপরে ধরতে হবে, কারণ আমাকে স্টিচটা এপেক্স থেকেই দিতে হবে, উপরটা ফাঁকা থাকলে গ্যাপ রয়ে গেলে মুশকিল হয়। এই যে বড় হয়, এপেক্সটা বিড়ি হবে। এখানে যেমন দেখা যাচ্ছে এরকম তো থাকে না, এটা ক্লোজ হয়ে আছে, এক একজন এটা এক্সটেন্ড একটু হয়ে এমন উপরে ওঠা যায় এখানে অনেক যে তুই দেখতেই পাচ্ছিস না, 4 ইঞ্চি ঢুকে গেছে। তখন নিয়ম হচ্ছে যতদূর দেখতে পাচ্ছি ওখানে সেলাই করলাম, করে টেনে তুমি এখানে এই যে এপেক্সটা বাঁধতেই হবে সবসময়। ওই যে এপেক্সটা লুজ বলছেন এইভাবে, আমি যদি এলিসটা মারি এটা হয়তো ছিঁড়ে যাবে, এই জন্য মারবো না, এইভাবে ধরলে পরে এবার ওইটাকে যদি একটু ট্র্যাকশন দাও, দেন উই গেট দা এপেক্স এর উপরটা তুমি পেয়ে যাবে, মানে যেখানে শেষ হয়েছে তার উপরে। এপেক্স এর উপরে যদি না দাও, ওই এপেক্স এর থেকে যে ব্লাড ভেসেল গুলো আছে সেগুলো ধরা হলো না, সেই জন্য এপেক্স এর উপর অব্দি যেতে হবে। এবার স্যার যেটা বললেন, এপেক্স অব্দি যদি তুমি প্রথমেই না পৌঁছতে পারো অনেক লম্বা, সেটা খুব ভালো, যারা অনার্স পাস পাবে, যারা আন্ডারগ্রাজুয়েটে, তাদের ক্ষেত্রে অনেক সময় একটা আগে একটা সুচার এখানে দিয়ে দেয়, তুমি যতদূর দেখতে পাচ্ছ সেখানে একটা দিয়ে দিলে, সুচার দিয়ে সেই সুচারটা ধরে টানলে টেনে উপরে উঠবো, তখন কি হয়, এপেক্স আস্তে আস্তে নেমে আসে। তুমি এপেক্স দিতেই হবে, এপেক্স এপেক্স গ্যাপ রাখা যাবে। পৌঁছাতেই হবে, আর এপেক্স এর মধ্যে 1 ইঞ্চি নিচে অব্দি তুমি দেখতে পাচ্ছ, তার বিয়ন্ডে ইউ আর নট কনফিডেন্ট। So give a stitch on 1 inch below that of the apex and give a traction, and then you will get the apex, and then go beyond the apex. Apex এর beyond একটা stitch তোমার দিতেই হবে, তা না হলে ওখান দিয়ে ব্লিড করতে হবে, ঠিক আছে? তাই তোমাকে এখন কোশ্চেন কি করবে না করবে সেটার জন্য নির্ভর করে, এটা থেকে এপিসোডের টাইপ, এপিসোডের কমপ্লিকেশন কি হতে পারে, ইমিডিয়েট কমপ্লিকেশন, লেট কমপ্লিকেশন। সাধারণত হসপিটাল তো তোমাকে এটা জিজ্ঞেস করবে থিওরিতে, একটা হ্যাঁ, হসপিটালে এপিসোডমি থেকে 3-4টে জিনিস আসতে পারে। একটা হচ্ছে যে show me how to give the episiotomy, তুমি যেটা দিলে show me how to repair the episiotomy, তো বলে দিচ্ছি একদম প্রথম থেকে কনসেন্ট থেকে শুরু করবে, তুমি মোটামুটি ভাবে বলার চেষ্টা করবে। আর তারপরে হয়তো কিছু যদি 2-একটা কোশ্চেন তার সঙ্গে লেখা থাকে, ওই যে স্যার যেটা বললেন ওইগুলো 2-একটা জিনিস অন্তত মনে রেখো। ভালভাল লেমাটোমি ইজ এ ডেডেড কমপ্লিকেশন, সবচেয়ে বেশি খারাপ কমপ্লিকেশন আমাদের দিয়ে, তাহলে এই বিষয়টা আমি শেষ। হ্যাঁ, 10 মাস, ঠিক আছে। কিসের থেকে? হ্যাঁ, প্রথমে কনসেন্ট তুমি যদি এখন ধরো একটা জিনিস 8 ঘন্টা ধরে করছো, তাহলে তো হবে না, মানে 30 জন পরীক্ষা দেবে, তো হ্যান্ড ওয়াশ করলে হ্যান্ড ওয়াশ করে হাত টাচ চুকাচ্ছো, এটা করতে আরো 5 মিনিট লাগে, তাহলে কি হবে? স্যার তো বলবে যে তার সেখানেই থাক, হয়ে গেছে। আমাদের সময় সকাল 9টা থেকে রাত 9টা অবধি পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হয়নি। হ্যাঁ, হতো এর করলে হবে না, চেষ্টা করবে ইউ মাস্ট কমপ্লিট উইদিন 4 to 5 মিনিটস, তাই না? এই জিনিসটাই পছন্দ। তিনটে তোমার দিতে হবে 15 মিনিট। প্রথমে তোমাকে প্রথমে লাগবে এখানে ক্যাথিটার করে, যদি দরকার হয় ক্যাথিটার, দ্যাট ইজ এন ইনস্ট্রুমেন্ট। আপনি একটু শুনবেন যদি কোনো মিস করে যান। তারপরে তুমি এমনি গ্লাভস তো পড়েছো, গ্লাভস করার পর তুমি স্পেকুলাম লাগবে, স্পেকুলাম হ্যাঁ ওয়াশ পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে স্পঞ্জ জল দিয়ে বল দিয়ে পরিষ্কার করে ভেতর থেকে বাইরে সবকিছু করে তারপরে ক্যাথিটার,
তারপরে ক্যাথিটার করার পরে তারপরে তুমি ক্যাথিটারটা আনস্টেরাইল অবস্থায় কিভাবে করে সেটা দেখিয়ে দেওয়া হবে। তারপর তুমি স্টেফুলাম দিয়ে ইউ শুড গেট দ্য অ্যাপেক্স অফ দ্য ইয়ে কোথায় আছে, অ্যাপেক্সটা তুমি ধরবে, তাহলে তোমার লাগবে অ্যালিস পার্সন। অ্যালিস পার্সন দেওয়ার পর এটা রিপেয়ার করছো, অ্যালিস পার্সন দিয়ে তারপরে তুমি ওখান থেকে স্টিচল গার্ড দিয়ে স্টিচের মেটেরিয়ালগুলো নিলে ইয়ে করলে তারপরে তুমি লেয়ার করলে। প্রথমে তুমি মাসল দিলে, তারপরে অ্যাপেক্স থেকে এটা দিলে, তারপর সবচেয়ে পরে দেবে বাইরেটা। এটা হয়তো দেখতে যেতে পারে আছে কোন কোন লেয়ার গুলো পরপর দেখাও তো, আগে তোমাকে মাসেলটা দেখা। আচ্ছা আগে মাসেল দেবে না, আগে তো ভেজাল মিউকোসা দেবে। অনেক সময় অনেকে ডিপ বলে মাসেল দেয়, কিন্তু আইডিয়ালি তো আগে ভেজাল মিউকোসা মাসেলটা অনেক সময় দিয়ে আগে দেয়। ডিপ মাসেল নরমালি তো ভেজাল মিউকোসা থেকে শুরু করতে হবে, পুরোটা শেষ করে না অনেক সময় মাসেলটা আবার মাসলটা ডিপ হয়ে যায়। সেই জন্য অনেক সময় অনেক মানে এক এক দিন এক এক রকম অ্যাপেক্স থেকে যদি অনেক ডিপ হয় কিছুটা অ্যাপেক্স টেনে আনলো, তারপরে মাসলটা এবার যদি পুরোটা অ্যাপেক্স টেনে দাও তাহলে কি হলো, এইটুকু অব্দি জোড়া লেগে গেল তো, বুঝতে পারছেন? শুধু আপনার স্কিনটা রইলো, সেখান থেকে আবার মাসলটা দেওয়া মুশকিল। আমরা তাই করি, এপেক্সটাই আগে তো ভেজাল মিউকোসাটাই রিপেয়ার করা। আপনারা তো ছোট ছোট দেন অনেকে, হোয়াটসঅ্যাপে যে ডিপ হয়ে যায় সেটা। যাই হোক, এইটা সাধারণত মিউকোসাটাই আগে দেওয়া, মিউকোসাটা দিয়ে ডিপ মাসলটা দিয়ে পরপর করে স্কিনটা সবার পাশ, এইটা সবার পাশ। এটা শুধু দিই না, জিনিসটা কি কি স্টিচ দেওয়া হয় সেটাও জিজ্ঞেস করতে। এপেক্স দেবো আমরা কন্টিনিউয়াস ইন্টারলকিং, এপেক্স কন্টিনিউয়াস ইন্টারলকিং হয়ে গেল, মাসলে ইন্টারাপ্টেড, ম্যাট্রেস আর স্কিনেও তাই। এবার স্কিনে তুমি এও দিতে পারো, যদি দুটো লেয়ার দেওয়া হয় মাসলে, তাহলে স্কিনটা পাতলা হয়ে গেলে ওইটাও ইন্টারলকিং কন্টিনিউয়াস দেওয়া যেতে পারে, কিন্তু আইডিয়ালি এইগুলো আমরা ইন্টারাপ্টেড দিই। হ্যাঁ, ইন্টারলকিং মানে লক করে দেয়া একটার মধ্যে। নামটা যে এই যে তুই দেখ উপরে একটা বাঁধলি তো, বেঁধে নিডলটা এইটার উপরে একটা বাঁধা হয়ে গেল, এইবার সুতোটা লেগে রইলো, তুই এখানে পিক করলি, এই সুতোটার এইখান দিয়ে গলি নিবি, এটা লকের মতো হয়ে যাবে। একটা সুতো দিয়ে না, রোড আর ওখানে দেওয়া হয় না, কন্টিনিউয়াস হলে নট হচ্ছে, ইন্টারলকিং ইন্টারলকিং এ নট থাকছে না, নট শুরুতে একটা শেষে একটা, একটা সুতো। এই বিষয়টা আমি হ্যাঁ, এই বিষয়টা হয়ে গেছে, অনেকটা বলা হয়েছে। এবার হচ্ছে তোমার আর কি আছে, প্যাপসমিয়ার, তাই তো? প্যাপসমিয়ার এবারে না সোজা হয়ে যাবে, কনসেন্ট ওগুলো আর বলা হবে, এগুলো না হলো একটা এনেছি তোমার একটা সার্ভিস দেখা যাচ্ছে, এই যে সার্ভিস। তাহলে প্যাপসমিয়ারে কি দেখবে, এটা তোমরা ভালো করে দেখো, এখানে দেখা যাচ্ছে সার্ভিসটা। এবারে কাজকোজ, এখানে কোন স্পেকুলামটা লাগবে, কাজকোজ। কেন কাজকোজের কি অ্যাডভান্টেজ সেগুলো বলবে তোমাদের, যেগুলো দরকার। অ্যাডজাস্টেবল, সেলফ রিটেনিং তো লাগে না, অনেক সময় অ্যাসিস্ট্যান্ট না দরকার, অন্যভাবে লাগে না। হ্যাঁ ওই তো, হ্যাঁ পশ্চিমা ভ্যাজাইনাল ওয়ালটা সার্ভিসটা মেইনলি। তাহলে এটা তুমি দেখো একটা জিনিস দিয়ে এটা পুরোটাকে খুলি, তাহলে তো এটা এবার আটকে রেখে দিয়েছে। এটা ঢোকাবে কি করে, এটা দেখে কিন্তু ঢোকাবে এইরকম ভাবে। হ্যাঁ, তুমি এরকম ভাবে ঢোকাবে না, বিকজ অফ ভার্টিক্যাল স্লিট। এখন গিয়ে এখানে তুমি গেলে ভেতরে কি হরাইজন্টাল করে দিলে, এখানে তুমি সার্ভিসটা দেখতে পাবে, দেখতে পাচ্ছ? ভেরি গুড, এত ভালো আমাদের ইয়ে তো দেখতে পাবো, লিভিংও দেখতে পাবো। দেখা যাচ্ছে এটা হয়ে গেলে এই স্ক্রুটা এনে দিলে তোমার যেরকম দরকার করে অ্যাডজাস্টেবল করে স্ক্রু এনে দিলে এবার ও রয়ে যাবে। বাস এবার তোমার দুটো হাত ফ্রি হয়ে গেল। এবার তোমার কি হবে, প্যাসমিয়ার। এবার তোমার এখানে ইন্সপেকশন হয়ে গেল। প্যাসমিয়ারের প্রথমটা কি, প্যাসমিয়ারের প্রথমে যেটা বলে যে তুমি কোনো অনেক সময় কি হয়, অনেকে এইখানে একটা জিনিস মনে রাখবে, প্যাসমিয়ারের ক্ষেত্রে কোনো মানে অ্যান্টি ইনফেক্টিভ দিয়ে ওয়াশ করবে না, কিছু দেবে না। যদি দরকার হয় ড্রাই কটন অথবা এমনি ডিস্টিল ওয়াটার কটন দিয়ে জায়গাটাকে ওয়াশ করতে হবে, বিকজ তুমি সেলুলার কিন্তু তুমি যেটা নিতে চাইছো পরিষ্কার করে সেটা ফেলে দিলে তো আসবে না কিছু। হ্যাঁ, প্রথম কথা আসবে না, দ্বিতীয় কথা স্ট্রং ডিটারজেন্ট অনেক সময় সেলুলার ইন্টিগ্রিটিকে নষ্ট করে দেয়। ঠিক আছে, এখানে দুটো জিনিস থাকবে তোমার, এটাকে কি বলে স্প্যাচুলা, আর এটাকে কি বলে সাইটোব্রাশ, অনেক সময় সাইটোব্রাশ বলা। এইটা যেটা করবে তুমি নিজে দেখাবে, আমি বাইরে দেখাচ্ছি, ওটা ভেতরে তো অতটা দেখালে তোমরা কিন্তু সার্ভিস এরকম আছে। সার্ভিস এই যে বড়টা আছে এটাকে ভেতরে ঢোকাবে, ভেতরে ঢুকিয়ে
ইট শুড বি ভেতরে রোটেটেড মানে এক্সটার্নাল লসের মধ্যে, এক্সটার্নাল লসের মধ্যে, ভেতরে মানে হ্যাঁ। আর ওইটা ওই গায়ে থাকবে, মানে জাস্ট এই যে Scraping কোন করবে। জায়গাটা নিচ্ছি which is the most important part, it is the transformation zone, it is the zone between that of the endocervix and ectocervix, যেখানে কিনা স্কোয়ামাস সেল আর কলামনার সেলের মধ্যে জাংশন যেটা, সেটাকে ট্রানজিশন জোন বলে। দিস ইজ দ্য মোস্ট ভালনারেবল স্টার্ট, কারণ কি ইট ইজ অলওয়েজ চেঞ্জিং না, কখনো স্কোয়ামাস দিয়ে রিপ্লেস হচ্ছে, কখনো এই দিয়ে, এই জায়গাটায় যে যখন হচ্ছে এই জায়গাটা মোস্ট ভালনারেবল, এবং তাতে ওই ভাইরাল ক্যান্সার সার্ভিস ওইখানেই হবে। ভাইরাল মানে ভাইরাস আছে, স্পার্ম অ্যান্টিজেন আছে, এগুলো এফেক্ট করে। তাই ওই জায়গাটা আমরা নেবো, এখানে নিয়ে আমরা 336 ডিগ্রি ঘোরাবো, মানে পুরো একটা রাউন্ড। অথবা অনেকে বলে 180 ডিগ্রি ঢুকে আবার 180 ডিগ্রি ঢুকে, সেটা তোমার আলাদা ব্যাপার। 360 ডিগ্রি করে এইটাকে নিয়ে একটা স্লাইড থাকবে, স্লাইডটা এখানে নেই, স্লাইডটাতে একটাতে লেখা থাকবে সি, বোধহয় একটাতে সি কন্ট্রোল, না কন্ট্রোল না, একটাতে লেখা থাকবে বোধহয় ই বা এক্স, এন্ডোমেট্রিয়াম, মানে ভেতর যেটা নেবে সেটা, আর বাইরেটা সম্ভবত এক্টোসার্ভিস বলে বা একটা কিছু লেখা থাকবে, সেটা বলে দেবো। এটাতে এন্ডোমেট্রিয়াম আসবে কি করে? এইটাতে না, এটা তো সার্ভিসটা, মানে আমি বলছি স্লাইডটাতে লেখা থাকে, দুটো পোর্শন থাকে। আমরা যেটা করতাম, আমরা কিন্তু দুটো আলাদা স্লাইড, হ্যাঁ আলাদা স্লাইডই করতাম, আমরা দুটো আলাদা স্লাইডে দেখি। এখানে শুনছি আমি যে দুটো স্লাইডে লেখা থাকে এরকম, একটা সাইডে এই পাশে তুমি যে দিকটা তোমার সার্ভিস লেখা থাকবে, যেটা কি লেখা থাকবে সি বা কিছু, সেই জায়গাটা তুমি, আর ওই জায়গাটা ই যদি লেখা থাকে এন্ডোমেট্রিয়াম, সেই জায়গাটা তুমি এখানে তুমি এটাকে সাইটোপ্লাজমটাকে ই করবে, জাস্ট এখানে স্প্রেড করে দেবে। স্প্রেড করে দিয়ে খুব দেরি করবে না, এটা রেখে দেবে, কারণ এটা ড্রাই হওয়ার আগে, ইট ইজ আইডিয়ালি এটা ড্রাই হওয়ার আগে তোমার কিন্তু কফিক জারের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, ফিক্সেশন করা। এবার এইটা কি, এইটা হচ্ছে এইটা এন্ডো সার্ভিস, ভেতরটা নয়। এই সার্ভিসটা আছে, এই সার্ভিসের ভেতরে ঢুকবো, ঢুকে গিয়ে এই জায়গাটাকে ঘোরাবো। এটা এন্ডো ব্রাশ নয়, এটা কেউ তুলো দিয়ে করে রেখেছে, ইট ইজ নট এন্ডো ব্রাশ। এটা ব্রাশ যেগুলো দাঁত মাজার বার ওরকম ব্রাশের মতো কাটা কাটা হবে। যাই হোক, এটা মানে অরিজিনালটা সরিয়ে নিয়ে এটাকে উঠিয়ে গেছে, এরকম ভাবে নিয়ে তুমি ব্রাশ করলে, তারপরে এটাকে আবার সেট করলে, সেট করলে তাহলে সার্ভিসে এই স্লাইডের দুপাশে দুটো স্প্রেড হয়ে গেল, যদি লেখা থাকে স্প্রেড হয়ে গেল, আর যদি লেখা না থাকে দুটো স্লাইডে নেবে। তুমি কিন্তু মার্ক করতে হবে স্লাইডগুলো, কারণ তুমি অনেকগুলো স্লাইড ঢোকাবে। আইদার তুমি পেশেন্টকে যে টিকিট কাগজটা করবে সেখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে, এখানে 1 নম্বর স্লাইড 2 নম্বর স্লাইড মার্কার থাকবে তোমার সাথে, আমাদের সাথে ছিল না স্লাইড মার্কার, ছিল তারপরে স্লাইড মার্কার গুলো দিয়ে, তারপরে কমপ্লিট জারে দেখবে এরকম কতগুলো খোপ আছে, জারটা তোমাদের পরে দেখিয়ে দেবো। ওখানে যেটা আনলো যে আউটপুট কিসে ফিক্স করা হয়, অ্যালকোহল ইথার মিক্সচার 95% অ্যালকোহল আর ইথার 50-50 থাকে, এটা হলো সাইটোপ্লাজম। এইটা সাইটোপ্লাজম, ওইটা এমনি মানে ইয়েতে সোয়াব নেওয়ার জন্য, যেটা এমনি যে কোনো জায়গায় একটা পাস হয়ে যায়, এটা চিনতে পারবে তো সাইটোপ্লাজম। এটা এন্ডোসার্ভিসের ভেতরে, এই জায়গাটা ভেতরে, ওটা কোথায়, ওটা যাচ্ছে, ওটাকে একটু সার্ভিস দিলি, ওইটা তো কটন, ওটা নয়, ওটাই প্রথমেই তো বললাম ওটা নয়, এইটা দিয়ে জাংশনটা, আর এটার ভেতরে সার্ভিক্সে তো হ্যাঁ, এটা তোমরা কি দেখতে পাবে, এটা তো অসের মধ্যে ঢুকে যাবে খানিকটা, এটা পুরোটা ঢোকাতে হবে, 1/3 মতো বাইরে থাকবে। এই যে এখানে এই যেটা আছে এখানে লাগালাম, এই যে সার্ভিসটা অসের মধ্যে ঢুকে যাবে, এখানে ঢুকে যাবে, 2/3 ঢুকে যাবে অসের মধ্যে, এখানে ঢুকে ভেতর থেকে এন্ডো সার্ভিসটা থেকে ঘুরে নিয়ে রোটেট করে এটা বার করে নিলাম। আচ্ছা, এটা রোটেট করে একটা ব্যাপার আছে, এটা কিন্তু ফুল সার্কেল রোটেট করে না, এইটা যেমন ফুল সার্কেল 180 ডিগ্রি রোটেট হবে, এইটা হচ্ছে একই দিকে 2-3 করে, এটা পুরো সার্ভিস করবে, ফুল সার্কেল হয় না, কারণ একদিকে করলে উল্টো দিকটা তো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদিকে যে কোনো তুমি 2 কি 3 হাফ সার্কেল করলে উল্টো দিকটা ওই দিকটাই হয়ে যাবে। এইটা তুমি এইটা যেমন পুরো একটা রাউন্ড ঘোরাচ্ছ, এইটা হচ্ছে হাফ ঘোরালেই হবে, এইদিকে যখন তুমি হাফ ঘোরাচ্ছ উল্টো দিকটা তো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, ওইটা ওইদিকে ঘোরালে আবার ওই সেলগুলো রয়ে যাবে ওখানে, সেই জন্য একবার হাফ ঘুরিয়ে বের করে, একবার কি 2 হাফ ঘুরিয়ে বের করে দিতে হবে, তাহলে এটা ব্যবসাটা পাওয়া যাবে। প্যাপ সিনিয়র পুরো কথাটা কি, প্যাপ মানে কি, প্যাপাডিকুলো ভদ্রলোক হচ্ছে প্যাপাডিকুলাউ, COLAOU, উনি এটা বার করেছিলেন, সাইটোলজি, সার্ভাইকাল সাইটোলজি বা সার্ভাইকাল সাইটোলজি প্রশ্ন করবে কেন কি হয়,
কোথায় হয় স্যার যেটা বললেন স্কোয়ামো কলামনার জাংশন এসসিজেড স্কোয়ামো কলামনার জাংশন কাকে বলে ইজ ইট স্ট্যাটিক অর ইট মুভস এক এক সময় একটু সার্ভিসে চলে আসে কখনো ইন্ডো সার্ভিসে চলে যায় কেন ওখানে বেশি হয় বিকজ ওখানে হচ্ছে সব সময় মেটাপ্লাস্টিক চেঞ্জটা ওইখানেই বেশি হয় স্কোয়ামাস থেকে স্কোয়ামো কলামনার জাংশন ইন্ডো সার্ভিসে কলামনার একটু সার্ভিসে স্কোয়ামাস থেকে হুট করে তার কলামনার হয়ে যায় না এন্ডোমেট্রিয়াম থেকে এন্ডোসার্ভাইকাল থেকে কিউবয়েডাল আস্তে আস্তে চেঞ্জ হয় এটা একটা এরিয়া একটা লাইন নয় এটা একটা এরিয়া আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসে ওইখানে ম্যাক্সিমাম চেঞ্জ হয় বলে ওই জায়গাটা থেকে দেখা যাচ্ছে কমনেস্ট সাইট ওখানে ক্যান্সার হয় মানে শুরু হয় ওইখানে স্কোয়ামো কলামনার জাংশন এইটাতে তোমাদের সাধারণত প্রসিডিওরটাই বাস স্যার যেটা বললেন ওটা হয়তো তোমাকে টেবিলে জিজ্ঞেস করতে পারে অথবা কোশ্চেন আসতে পারে ওগুলো জানা দরকার কিন্তু এখানে হয়তো প্রসিডিওর এতে তো কোনো প্রশ্ন করে না বলছেন খালি দেখিয়ে দিলেই হলো এবার হচ্ছে কপারটি ইনসারশন দেখাবেন আপনি জানান কপারটি ইনসারশনে কপারটিটা কোথায় কি লাগবে এই কপারটি আনিনি পরিষ্কার আগে পরিষ্কার করতে হবে স্পঞ্জ হোল্ডিং কপারটিটা এনেছিল কভারটি ছিল একই রকম কনসেন্ট শোয়ানো ড্রেসিং পরিষ্কার করা ড্রেপিং করা এটা এইটাতে খালি খেয়াল রাখবে এটাতে ডিটারজেন্ট কিছু মানে স্যাভলন বা ব্যাটারি এগুলো চট না এইটাতে তুমি ওই যদি বেশি ডিসচার্জ থাকে জাস্ট একটা সোয়াব দিয়ে জাস্ট তুমি দেখতে পাচ্ছ না সামনে কিছু হোয়াইট ডিসচার্জ এমন হয়ে আছে কিছু পাচ্ছ না সেই জায়গাটা একটু পরিষ্কার করার জন্য জাস্ট প্লেন কটন সোয়াব ব্যবহার করবে কিন্তু কোনো ডিসইনফেক্টেন্ট ব্যবহার বা কিছু ব্যবহার করা যাবে না এইটা হচ্ছে তোমার কপারটি ইনসারশনে এটা হচ্ছে নরমাল মানে এমনি আর একটা প্রেগনেন্সি আনা হয়েছিল সেটা এইরকম টাইপের একটা আছে না এটা দেখ বড় ইউটেরাস তাই না এই দেখ বড় ইউটেরাস এই যে বড় ইউটেরাস এত বড় ইউটেরাসটা তাহলে এটা ডেলিভারি পর হয়েছে ইউটেরাস এটা ডেলিভারি পর হয়েছে ইউটেরাস তাহলে এরকম ইউটেরাস যখন দোকান হবে তখন বিপিআইসিটি তোমাকে এটাও দিতে পারে এটাও দিতে পারে এটা দিতে যাবে বা এটা এখানে যেটা রাখা রয়েছে এটা এইটাকে মাল্টিলোড কপারটি বলে মাল্টিলোড কপারটিটা কি করে প্রসিডিওরটা করা তাহলে প্রথম ড্রেসিং টেবিল সব এক হলো এখন তোমাকে যেটা প্রথম দেখা হবে প্রথম ইনস্ট্রুমেন্টটা কি এখানে কিন্তু একটা পিভি এক্সামিনেশন করলে ক্যাথিটার করলে এগুলো কিন্তু সব ক্ষেত্রেই একই হবে প্রথম ইনস্ট্রুমেন্টটা হচ্ছে স্পেকুলাম দিয়ে ধরবে তারপরে তোমাকে এটাকে ক্যাচ হোল্ড করতে হবে অ্যান্টিরিয়র লিপ অফ দ্য সার্ভিস এখানে না এইটাতে অ্যান্টিরিয়র লিপটা ভালো হয়ে যাচ্ছিল ওটা যেমন ভালো হয়ে যাচ্ছিল এটা তো ভালো হয়ে যাচ্ছে কারণ এটা তো প্রেগনেন্সি হয়ে গেছে এটা ধরো অ্যান্টিরিয়র লিপ এইটা হ্যাঁ তাহলে অ্যান্টিরিয়র লিপ অফ দ্য সার্ভিসটাকে ধরতে হবে ডায়ালিস প্রসেস দিয়ে এইভাবে ধরলাম ধরলে পরে ছিঁড়ে যাবে কিনা জানি না এইভাবে ধরলাম ধরে এটাকে একটু টানলাম মানে হার্ট এটা একটু টানলে কি হবে এটা তোর দিকে একটু নেমে আসবে আর ইউটেরাসটা একটু স্ট্রেটেনিং হবে কার্বোহাইড্রেটটা চলে যাবে স্ট্রেট হয়ে যাবে স্ট্রেট হয়ে গেলে এটা ঢোকাতে সুবিধা হবে তাহলে আমি ওটা অ্যান্টিভার্সন হয়ে রয়েছে তো স্ট্রেট হয়ে যাবে স্ট্রেট হয়ে গেল এরপর তুমি কি করবে সাধারণত অনেক সময় লেন্থ অফ দ্য ইউটেরাস অনেকে দেখে লেন্থ অফ দ্য ইউটেরাস দেখার জন্য ইউটেরাইন সাউন্ড ব্যবহার করে ইউটেরাইন সাউন্ড দিয়ে এটাকে লেন্থটাকে ব্যবহার করে ধরো এটা 4 ইঞ্চি বা 5 ইঞ্চি তখন এই কপারটিতে একটা গার্ড আছে কতটা সাউন্ড থেকে মেপে ওটা ফিক্স করতে হবে সাউন্ডটা কোথায় ইউটেরাইন সাউন্ড হ্যাঁ ওই যেটা ওটাকে কি বলে পুরোটা কি বলে বলতো কেউ বলতে পারি যদি হ্যাঁ পারবো না এটা ক্যাটাগরি আরে সাউন্ডটাকে ডেসক্রাইব কর না না ওটাকে টিপিক্যাল ডেসক্রিপশন আছে 4 থেকে 5টা ক্রাইটেরিয়া যেমন অলিভ পয়েন্টেড তারপর আর মেটালিক ম্যালিয়েবল লং স্লিন্ডার গ্র্যাজুয়েটেড ভালো করে যেগুলো বলছে সব বানিয়ে এটা হচ্ছে মেটালিক গ্র্যাজুয়েট আমিও কিছু বানিয়ে বলছি না আমারও বই পড়া মেটালিক গ্র্যাজুয়েটেড ম্যালিয়েবল অলিভ পয়েন্টেড এন্ড আরেকটা এটি যেতে এই চারটি কিছু এটা আরেকটা মেটালিক গ্র্যাজুয়েটেড এটা অ্যাঙ্গেল না না এটা চেঞ্জ কর ম্যালিয়েবল আমি আমার ইচ্ছে মতো করে দেব তোর যদি রেট্রোভার্টেড ইউটেরাস হয়
তুই যদি ওইভাবে ঢুকিয়ে দিস ওই রকম তাহলে হবে না, ওটা পেছন দিকে ঘোরাতে হবে অ্যান্টিবডি অথবা Malleable সাইডে মানে আছে set malleable মানে change তুই হবে। ওটাকে না এরকম ভাবে বেঁকানো যায়। না আর কিছু নেই, মেটালিক ম্যালিয়েবল গ্র্যাজুয়েটেড অলিভ পয়েন্টেড মানে লোকটা ভোঁতা যাতে না ফুটো হয়ে যায়। প্রত্যেকটারই মানে আছে, পলি পয়েন্টে যদি ফুটো না শার্প পয়েন্ট হলে ফুটো হয়ে যাবে। গ্র্যাজুয়েটেড কেন, তোর লেন্থটা ওই যে লেন্থ মাপটা 4 ইঞ্চি হলো, মাপতে হবে। মাপটা নেওয়ার পরে এখানে এইটাকে বলা হয় মাল্টিলোড কপার। আর যেটা তোমাদের অনেক সময় দেওয়া হয় সেটাকে বলা হয় কপার 380A, তাই তো 380A। 380 এটা এখানে দেখলাম না, 380 এটা সাধারণত দেওয়া হয়। হ্যাঁ এটা মাল্টিলোড 375, রাইট? এটা মাল্টিলোড 375, এটা ঢোকাতে পারবি? আমি পারবো না। এখানে কেউ যদি ঢোকাতে পারিস তো দেখ। আমি আমার একটা ভীষণ ভালো না যে এবার মাল্টিলোড প্রপার্টি ঢোকানোর পরে এইটাতে কি হয়, এটা ঢোকানোই থাকবে এরকম। এটা এইদিকে দিচ্ছি, গার্ডটা যেহেতু এদিকে আছে কিছু না, এই সুতোটা এর মধ্যে এটা বের করবি যখন ঢোকানোই থাকবে। তো এইটা যে এখান থেকে তুই বের করবি এরকম হাতে বের করবি না তো, গ্লাস পড়বি আর ওটা পাশের সিস্টারকে না বলবি না, যে ওটা এইভাবেই থাকবে, তুই জাস্ট খুলে নিবি। এইবারে যে মাপটা নিলি, এই সার্ভিক্সের মানে ইউট্রাসের লেন্থটা নিয়ে নেওয়া হলো। সাপোজ এটার সাউন্ড আমি মাপ নিলাম, এবার আমি এইটাকে এই মাপে নিলাম, অর্থাৎ এর ভেতরে সবাই বোঝা গেল মাপটা। এই যে আমি রাউন্ডে যদি গ্র্যাজুয়েটসের তো অনেক সময় দেখা যায় না, ও তো ব্যবহার হয়ে যায়, আমি আগুন দিয়ে মাপটা এক্সটার্নাল সার্ভিস এইটা মাপটা নিলাম, নিয়ে এই গার্ডটা এইখানে আনবো আর কি। এই এতটা আমি এই মাপের বেশি বাইরে রাখবো না, অর্থাৎ এর বেশি আমি ঢোকাবো না, তাহলে ফুটো হয়ে যাবে। হ্যাঁ, এই আর কপারটির ক্ষেত্রে একটু 1/2 ইঞ্চি কম নিতে হবে, কারণ ওটা আবার বেরিয়ে থাকে খানিকটা কপারটিটা, এটা তো বেরিয়ে থাকে না, এটা এরকম থাকলো। তাহলে এবার আমি ওই অ্যালিস দিয়ে ধরা আছে এইটাকে, এটা খুব ইজি, এটাকে জাস্ট এরকম এইখান দিয়ে জাস্ট এই আস্তে আস্তে এরকম পুশ করে দিবি, এই যে গাঢ় দিয়ে চলে গেল, জাস্ট উইথড্র ইট, ওটা আটকে যাবে। এই যে আটকে গেল না, বেরোবে না, এই জন্য তো করা আছে। এখন বেরোবে তো? হ্যাঁ এখন বেরোবে, কি করে বেরোবে এখন? মানে টানলে বেরোবে না। এখন কি তো যখন 5 বছর করে মেয়েদের ধর কেউ পড়েছে, তার বের হয়ে যাবে না, রয়ে যাবে। এইটাই স্যার, হ্যাঁ এটা বেরোবে, সব উল্টো দিকে উল্টো হয়ে বেরিয়ে যাবে। উল্টো দিকে বেরোবে। এবার যেটা আরেকটা স্টেপ বাকি গেল, এই যে এইটা ঢুকে গেল, ঢুকে যাওয়ার পর তারপরে এটাকে আমরা 1 ইঞ্চি থ্রেডটা রাখবো, 1 ইঞ্চি থ্রেডটা রেখে কেটে দেওয়া হবে। কেন? পরে টানা পরে বের করা আগে, তার আগে আরেকটা হচ্ছে পেশেন্টকে দেখতে হবে তো এটা বেরিয়ে গেল কিনা, এক্সপালশন হলো কিনা। পেশেন্টকে সাধারণভাবে বলা হয় প্রত্যেকটি পিরিয়ডের পরে, প্রথম 3 মাস প্রত্যেক পিরিয়ডের পরে দেখবে, তার মানে মাঝে মাঝে দেখতে পারে ওই জীবন সন্দেহ হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা ও নিজে পিভি করে বুঝতে পারে। এইটা এটা 5 কি হবে কি বুঝতে পারবে না কিছু, যেটুকুই থাক সার্ভিসে তো কোনো 2 ইঞ্চি মতো বেরিয়ে থাকবে, ওটা ও ফিল করবে। যদি ও ফিল করে ওটা না পায় তখন সে আমাদের কাছে আসবে। ওটা আবার একটা কোশ্চেন, মিসিং থ্রেড করব, মিসিং থ্রেড করে দিতে পারে স্যার। পেশেন্ট এসে বললো থ্রেড পাচ্ছি না, ডাক্তারবাবু সুতোটা বুঝতে পারছি না, তুই স্পেকুলাম দিয়ে দেখলি সুতো দেখা যাচ্ছে, ঠিক আছে, তুইও দেখলি সুতো দেখা যাচ্ছে না, তখন আবার প্রশ্ন মিসিং থ্রেড কেন হয়, কি কি কারণে হয়, বেরিয়ে যেতে পারে। হ্যাঁ সেটা প্রশ্ন। থ্রেডটা শুধু বেরিয়ে গেছে, প্রপার্টিটা রয়ে গেছে, এইটা প্রপার্টি ফোল্ড করে থ্রেডটা ফোল্ড হয়ে ভেতরে ঢুকে গেছে। আর প্রেগন্যান্সি হয়ে গিয়ে কোনো কারণে ইউটারাসটা বড় হয়ে যাচ্ছে, খুব সফট উঠে বেরিয়ে গেছে। যদি এ হয় এরকম 4-5টা কথা বলে হেভি খুশি টুইকিং সেন্সেশন হয়, এটা কি ভীষণ হবে সফট তাহলে? হয় না, একটা বেরিয়ে যেতে খুব পারে, ছোট একটা রাখলে পাতলা হয়, হয়ে যেতে পারে, খুব ছোট রাখতে না, থ্রেডটা ইঞ্চি শুধু বেরিয়ে রাখলে যেতে পারে, ওটা ভাঁজ হয়ে আরেকটা যাবে, থ্রেডটা ভাঁজ হয়ে যেতে পারে, আরেকটা হতে পারে প্রেগন্যান্সি। তাহলে প্রপার্টি ঢোকানো হবে। দুটোর সঙ্গে তফাৎ হচ্ছে পিপিআইসিডি তে আমরা থ্রেডটা কাটি না, স্যার এটা তো হার্ড স্যার, এটা তো ওটার মধ্যে লাগবে না, লাগে না, ওটা থাকবেই। শোন এটা কি হয় জানিস তো, ভাঁজ এটা হয়ে যখন এই যে ময়েশ্চারে থাকে না, ও সফট হয়ে ওটা ভাঁজ একটু উপরে এরকম দিয়ে ভাঁজ হয়ে এরকম যায়। হয়ে যায়, ভাঁজ ও হয়ে উপরে ওইখানে চলে ওই যে যায়। মিউকাসের সঙ্গে লেগে তিনটাই লাগলে তবে এই তো ধর লাগবে, এই ধর লাগলে সার্ভিস লাগবে না। এরকম আছে, সেই জন্য আমি ভেতরে কি আছে বললাম, এইরকম ভাবে খুব ছোট রাখলে লাগে, খুব ছোট যদি করবিস স্ট্রেট থাকবে, ফোল্ড হয় না, তখন টুইকিং সেন্সেশনটা বেশি হবে, এই জন্য 1 ইঞ্চি মতো রাখবে। একটা রেখে এরকম করবে, এখান থেকে এখান থেকে বুঝতে না পারে যে আরে তুই দেখবি ও তো কাল পারলো না, তোর কাছে আসবে,
আমি কি বললাম speculum দিয়ে তুই এলেই তো আমি স্পেকুলাম দিয়ে আগে দেখবো আমি যদি দেখলে দেখতে আমরা পাই speculum দেখতে সব পাবো। ঠিক আছে যা সঙ্গে হাত দিয়ে ফিলও করা যায়। হাত দিয়ে ফিলে করে যায় স্পেকুলাম দিয়ে দেখতেও পাবি তুই ঠিক আছে, এটা রাখো, খুব ঢুকিয়ে রাখো, হারিয়ে যায়। তাহলে স্পেকুলাম, আর এটা পিপিআইসিডিটা কি? পিপিআইসিডিটা ঢোকালে দেখবি এখানে দেখতে পাবি, এই যে এখান দিয়ে যে নরম জায়গাটা আছে, এখানে ঢুকলে এখানে একটা জিনিস আগের দিন যখন আমি কপারটি পড়াচ্ছিলাম কোন গ্রুপে জানি না, এখানে একটা মজার কথা আছে, এটা তোরা বলতে পারিস যদি। কোথায় গেল এটা? কপারটিটা না, কপারটি না, ওই হ্যাঁ ঢোকানোটা, এই দে ওটা দে। ওই যে ওইটাতে হ্যাঁ ঢুকে। আচ্ছা, কপারটি হয়ে গেল, আর কি আছে? এই বিষয়টা হলো কপারটি হলো, হ্যাঁ পরিষ্কার কি না? পলিশ ক্যাসিটা আর কি বলবো, পাঁচিটা এনেছেন তো না? এই তো এই যে এই গার্ডটা এরকম চওড়া কেন রে? এরকম ফ্ল্যাট কত কেন? এটা গোল থাকতে পারে, কোনো জায়গায় বলবে। হ্যাঁ হ্যাঁ, এত বড় গোল দিয়ে দেবো, ঢুকে যাবে না এত বড় গোল দিয়ে গোল দেবো, থাকলে ঢুকে যাবে কি করে এত বড় দিয়ে দেবো, কত বড় চাই তোর? এত বড় দিয়ে দেবো। তাহলে গোলটা না করে চ্যাপটা খায়। চ্যাপটা কারণ হচ্ছে এটা যখন ভেতরে ঢুকে যায়, আমি এই উইং গুলো রাখবো কি ট্রান্সভার্সলি রাখবো, সেটা দেখার জন্য ওইভাবে না ট্রান্সভার্সলি যদি না রাখি তাহলে কপারটি খুলবে না ঠিক রাখবো মতো। না তো আমি। কিন্তু এটা ভেতরে ঢুকে গেলে আমি আর দেখতে পাচ্ছি না কপারটি। তাই যেটা ঢোকানোর আগে এইটার সঙ্গে আমি এটা অ্যালাইনমেন্ট করে রাখবো। এটা ঢুকে গেল যখন, তখন দেখা গেল এই অ্যালাইনমেন্টে এসে আমি এই সময় উইথড্রটা করবো। আমি এরকম করে উইথড্র করা মানে কপারটিটা এরকম ব্যবহার, বুঝতে পেরেছো? আচ্ছা কপারটি ইনসার্শন তো আর তো কপারটি নেই, এই যে এটা তো আমরা মাপটা নিয়ে ওটা বললাম। এবার এমনি যেগুলো কপারটি 280 বা কপারটি ওটা 380, ওইটার ক্ষেত্রে বলছিলাম যে এই মাপটা যে সাউন্ডে মাপ দেবো তার থেকে হাফ ইঞ্চি কম, মানে এটা হাফ ইঞ্চি ছোট করে দেবো, মানে পুরোটা না রেখে হাফ ইঞ্চি ছোট করে দেবো। কারণ ওইখানে কি হয়, এটাকে আমরা এই যে এন্ড দুটো এরকম ভাঁজ করে ঢুকিয়ে দেওয়া হয়, এটা পুরোটা যায় না, কিছুটা এরকম বেরিয়ে থাকে, হাফ ইঞ্চি মতো এটা বেরিয়ে থাকে, যার জন্য এখানে মাপটা এইটা হাফ ইঞ্চি ছোট করে দিতে হবে। এইবার দিয়ে এইটা দেখ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এইটা প্লাঞ্জার। এবার ধর কাঠি ওই এটা দেখে প্রোবগুলো দিলেই হবে। হ্যাঁ এটা ঢুকবে না এর মধ্যে, যাই হোক। হ্যাঁ এই যে এইটা প্লাঞ্জারটা এরকম রইলো তো। এই নিয়মটা হচ্ছে আমি কিন্তু এইটা যতটা ঢুকিয়েছি এইটা ঢুকিয়ে এই যে স্যার যেরকম বললেন আমি এটা ফিক্স করে এইটা এরকম রইলো, এই কার্ভেচারে ঠিক নিয়ে এলাম, ধরে এইটা কিন্তু ফিক্স থাকবে, এখানে ধরলাম আর এইখানে এইটা ধরলাম, নেভার পুশ ইট। কারণ পুশ করলে কি হবে, এটা তো ফান্ডামেন্টাল হচ্ছে, আমি তো পুশ করি ফুটো হয়ে যাবে। এটা হচ্ছে উইথড্রয়াল টেকনিক। এইখানে বাঁ হাত দিয়ে এইটা ধরলাম, ডান হাত দিয়ে এইটা প্লাঞ্জারটা ফিক্স করে ধরলাম, এইটাকে উইথড্র করবো, বাঁ হাতটা নিচে নামাবো, বুঝা গেল? এই নিচে ঢোকানো ছিল তো, হ্যাঁ যেই তুমি উইথড্র করে ডানাগুলো খুলে গেল, বুঝতে পেরেছো? এইটাকে বলা হয় উইথড্রয়াল টেকনিক। আই এম নট পুশিং দ্য কপারটি মাপ নিয়ে এরকম রেখে দিয়েছি, কপারটিটা রেখে দিয়ে আমি ফিক্স করে ধরেছি, প্লাঞ্জারটা এই গায়ে লাগিয়ে এরকম দাঁড়িয়ে আছি জাস্ট, দিয়ে এইটাকে উইথড্র করবো, এইটাকে নিচের দিকে টানবো, তাহলে কেন উপরের দিকে যাবে না, যেটুকু নেমে আসবে সেখানে খুলে যাবে, বুঝা গেল? কোনটা? এইটা প্লাঞ্জারটা নয়, এই প্লাঞ্জার তো এটা নয়। জিনিসটা বুঝতে তো পারলি যে আমি ভেতরের প্লাঞ্জারটাকে পুশ করব না, প্লাঞ্জারটা পুশ করলে কি হবে, ওটা তো বেরিয়ে উপরে খোঁচা লাগবে, ওইটার আমি মাপ নিয়ে নিচ্ছি, ওটা ওর উপরে যাবে না, ওই একবারে ফান্ডাসের গায়ে লেগে রইলো, আমি নিচে না রয়ে ওইটাকে উইথড্র করব। এই দুটো এরকম না, ওই কপারটি যেটা 380টা এইভাবে দুটো ঢোকানো থাকে, হ্যাঁ ওটা দেওয়া হবে, ওইটা ভাঁজ করে ওইটা ঢুকিয়ে দাও, এরকম ভাবে ভাঁজ করে ঢুকিয়ে দাও, এরকম ভাবে থাকে এটা। হ্যাঁ এটা যেমন খোলা আছে এরকম না, এই ভেতরে এবার তুই যখন উইথড্র করলি এটাকে, ওই আর্ম দুটো খুলে গিয়ে সোজা হবে, এরকম করে সোজা হবে। আর তুই যদি পুশ করিস, স্যার যেটা বলছেন, পুশ করলে সব এটা যদি ঠেলে দিস, ঠেলে দিলে ওটা আর্ম খুলে যাবে, কিন্তু ওটা গিয়ে ফুটো করে যাবে, কারণ তুই ফান্ডাসের লেগে আছে, ফান্ডাসটা পাতলা হবে, পিপিআইসিডি ফান্ডাস পুশ করে ফুটো হবে। তুই জাস্ট টাচ করলি ফান্ডাসে, তারপর উইথড্র করলি, হ্যান্ড দুটো খুলে গেল, ওইখানেই হোক ঠিক পজিশনেও রইলো। আইডিয়ালিটা ওইটা ফান্ডাসে থাকতে হবে, নাহলে পুরোটা খুলবে না, তীর বাহু দুটো আর্ম দুটো খুলতে হবে তো ঠিক করে। এবার কি হলো, কপারটি হলো, আর কি হলো, আর কি ছিল?
পলিশ ক্যাথিটার ক্যাথিটারটা ধরার টেকনিক, অ্যাসেপ্টিক টেকনিক। সাইটোব্রাশটা কোথায় আছে? সাইটোব্রাশ। আচ্ছা, ক্যাথিটারটা এই এই একটা ফোল্ড করে এরকম করে করতে হয়, মানে এইটা যাতে ক্যাথিটারটা একটু ফোল্ড করে এরকম করতে হবে। হ্যাঁ, ক্যাথিটার গ্লাভস পরবে কিন্তু সব এইটা- আগের মতো আবার গ্লাভস পরবে কেন? হ্যাঁ, গ্লাভস পুরো পরে, স্টেরাইল পজিশন। গ্লাভস পরে নিলি, এইটা ধরা হলো। হ্যাঁ, এবার হ্যাঁ হ্যাঁ বাঁ হাতটা ঠিক টানবি, হ্যাঁ, তাহলে ওটা বেরিয়ে যাবে। এইটা পুশ করবি না, তুই তো এইটা পুশ করবি। হ্যাঁ, এইটা লেগে রয়ে গেল, এইটা এই যতদূর পুশ হলো এটা লেগে ব্যাস এখানে রয়ে গেল। এরপর এইটা ফিক্স রইলো, এইটাকে টানতে হবে। আইডিয়াটা হচ্ছে এইটা এই পজিশন থেকে উপরে উঠবে না, এটা তো ভান্ডাসের কাছে লেগে রয়েছে। তাহলে আমি এইটা এই আমি কি করছি, এইটাকে টেনে নিচ্ছি, এইরকম ঠেলছি না এটাকে, এইটা হলে এটাকে বের করে দিই। পরের ক্লাসে বলবো কি রে? তোর তো এই তো পরীক্ষা বলিস দেখ, কটা বাজে? এইরকম করে ধরলি, গ্লাভস পরা হলো, অ্যান্টিসেপটিক সলিউশন হলো, এই কিছুই তো পড়েছি, দুটো জিনিস পড়লি। বাঁ হাত দিয়ে লেভিয়াটা সেপারেট করলি, বাঁ দিয়ে লেভিয়াটা সেপারেট করে এই যে ইউরেথ্রাল ওপেনিং আমরা একটা এই যে, এই যে, ওপেনিং তৈরি করেছি, এটা ছিল না। এটা ওপেনিং দেখা যাচ্ছে একটা, এই যে একদম ক্ল্যারিফিকেশন opening- নিচে লিভার তো হ্যাঁ। সাকলাইটার নিচে থাকে, বাস এই জায়গাটাকে এই এই টেকনিকটা এই ধরা, ইম্পর্টেন্ট। এই ধরতে হবে কিভাবে, এইরকম ফেলে দেবো না। হ্যাঁ, এইটা এরকম করে ধরা থাকবে, এই দিয়ে এবার লেভিয়াটা সেপারেট করে এটা পুশ করলেই যাবে। আর এটা কিছু যখন না, একটা দেবে না stretch area সিস্টাররা দেবে, এটা দুটো প্যাকেটে থাকে। একটুখানি জেলি তখন লাগিয়ে যখন দিল, দেয় তখন এরকম ভাবে দেয়, জেলি এরকম ভাবে দেয়, লাগিয়ে, ভেতরের প্যাকেটটা আমরা ধরবো, হ্যাঁ। ওটা স্টেরাইল প্যাকেট। জেলি লাগিয়ে দিয়ে এটা বাকিটা দিয়ে এবার সাফ এই যে দুটো পাইপ আছে, এইটা দিয়ে ইউরিন আসবে, আর এটাতে একটা ভালভ আছে, এইখান দিয়ে আমরা এয়ার বা ওয়াটার পুশ করে দেওয়া হয়। এখানে একটা বেলুন আছে, এই সিগনেচার দিয়ে দেখবে বেলুনটা ফুলে উঠবে, তাহলে এটা সেলফ রিটেনিং ক্যাথিটার। হলিস ক্যাথিটার হলো একটা সেলফ রিটেনিং ক্যাথিটার। এই দেখ এখানে একটা ডবায় একটা বেলুন আছে, ওটা ফুলে উঠবে, ওই যে ফুলে উঠলো। আবার যখন আমরা রিমুভ করব তখন এই একটা সিরিজ দিয়ে ওটা টেনে নিলে ওটা ডিপ্লেট হয়ে গেল, বেরিয়ে এলো। ওটা থাকে সাইজ, এইটা তো ইউরেথ্রাল লেগ, কত সময় ইউরেথ্রাল? কতটা ইনসার্ট করবে, হ্যাঁ বলো, ইনসার্ট করবে কত ভিভাল ইউরেথ্রাল হয়ে গেছে? বাইপাস করতে হবে। বেরোতে সাধারণত 4 সেন্টিমিটার, তো 4 সেন্টিমিটার তোমার বিয়ন্ডে সময় complete? দিতে হবে। তুমি সাধারণত হ্যাঁ ঠিক আছে, আসছি ক্লাস শেষ হয়ে গেছে, আসছি। তুমি লেখালেখি করো, যাচ্ছি। 7 সেন্টিমিটার মতো ঢুকিয়ে দিলেই হবে। চলো, তাহলে ফলিস ক্যাথিটার অবধি হয়ে গেল, তাই তো? হ্যাঁ, এইটা দিয়ে এবার হলিস ক্যাথিটারটা একটু প্রথমে বেশি ঢোকালি, বলছি হ্যাঁ, ঠিক আছে। প্রথমে একটু বেশি ঢোকালি। পরের দিন কে ইউরেথ্রাল থাকবে? লেন্থ তো 4 সেন্টিমিটার, দেখ, এই যেটা আমরা কিন্তু 2-3 insert ইঞ্চি থাকবে। ভেতরে দিলাম, দিয়ে বেলুনটা ফুলিয়ে দিলাম, দিয়ে টেনে দিলাম, ওইটা আটকে যাবে। এবার হলিস ক্যাথিটার কতদিন রাখা যায়, কি কি কারণে করতে হয়, কজেস অফ রিটেনশন অফ ইউরিন কি, এইসব প্রশ্ন করবে। আর তো কিছু নেই এর থেকে। দেখ তোদের কি কি হলো, প্যাসেঞ্জারটা হলো, আর এটা কত দেওয়া হয়? 10 থেকে 15 ml ইউজুয়ালি দেওয়া হয়। 10 to 15 পলিস ml। ক্যাথিটার হলো। অ্যাবডোমিনাল গ্রিপটা তোমরা ওয়ার্ডে পড়িয়েছি, আমরা আরেকবার দেখিয়ে দেবো। ওটা এইটা এখানে একটা ভালভ আছে, মিটে এই গেছে, আটকে গেল। ইপিআই যদি দেখানো এবার হয়েছে, বের করবো কি করে? হয়ে গেছে। এই এবার হচ্ছে series কন্ট্রোল দিয়ে কর্টেকশনটা খালি বাদ রইল, আর এবিসিডি হয়ে গেছে। কন্ট্রোল কর্টেক্ট হয়ে গেল কি?